হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই। আজকে আমরা এমএসসি এসএলএসটি হিস্ট্রির 9-10 এর যে প্রশ্নে গত রবিবার মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা নিল, আমরা সেটার প্রশ্ন উত্তর আলোচনা এবং তার অ্যানালিসিস করার জন্য এই ক্লাসটি আমরা রেখেছি। এবং আজকে আমাদের সেই অ্যানালিসিসে আমাদের সঙ্গে আছেন আমাদের সকলের প্রিয় সায়ন স্যার। তো আমি সায়ন স্যারকে অনুরোধ করব আজকের ক্লাস শুরু করার জন্য। ধন্যবাদ স্যার। প্রথমত যে বিষয়টা বলে নিতে চাই ক্লাস শুরুর আগে, যে আজকের যে সম্ভাব্য একটা অ্যান্সার কি নিয়ে আমরা ওভারঅল একটা আলোচনা করবো এবং তার অ্যান্সার কেন হচ্ছে, কি হচ্ছে, এবং সেটা একটা আলোচনার জায়গা রাখার চেষ্টা করব। এবং প্রথমত স্টুডেন্টদেরকে বলে রাখতে চাই এটা সম্পূর্ণ একটা সম্ভাব্য অ্যান্সার কি যেটা বলার চেষ্টা করব, যেটাকে আপনারা সম্পূর্ণ যে একদম একদম সঠিক করে ধরে নেবেন না। তবে বিষয়টা হচ্ছে যে আমি প্রথমে যে অ্যান্সার গুলো বলবো, বিশ্লেষণ করবো, সেটা প্রথমে শুনবেন, তারপরে সবার লাস্টে যখন কারোর যদি কোনো মনে হয় যে কোনো অ্যান্সার ভুল হচ্ছে বা সেটা লিখে রাখবেন, সঙ্গে সঙ্গে বলবেন না। সবার শেষে প্রশ্ন করতে পারেন যখন বলবো, তো সেই বিষয়টা তখন আলোচনা করা হবে যে আপনার সাথে আমার কোথায় মতের পার্থক্য হলো বা কোনটা আপনার সমস্যাগুলো মনে হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এক এক করে আমরা ধীরে ধীরে প্রশ্নগুলো অ্যান্সার গুলো এবার দেখে নেব। আমরা আজকে 9-10 নিয়ে আলোচনা করবো, 9-10 এর সমস্ত 90টা প্রশ্ন। ওকে, আচ্ছা, বিষয়টা হচ্ছে যে প্রথম যে প্রশ্নটা এসে সেটা হচ্ছে দেখা যাচ্ছে যেটা সামগড়ের যুদ্ধ কবে সংঘটিত। 11-12 কখন শুরু করবেন? এখন 9-10টা হচ্ছে, এটা আগে করুন, তারপর এটার পরে করবেন, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই সামগড়ের যে যুদ্ধ, এটা প্রথমে সংঘটিত হয়েছিল 1658 খ্রিস্টাব্দে আমরা, ঠিক আছে? এবং আপনারা যখন শাহজাহান যখন অসুস্থ হয়ে পড়ছেন 1658 খ্রিস্টাব্দে, এবং সেই 1658 খ্রিস্টাব্দের পর শাহজাহানের যে পুত্রদের মধ্যে যে একটা ঝামেলা সূত্রপাত শুরু হয়েছিল, যে একদিকে শাহজাহান মানে শাহজাহানের দিক থেকে লড়ছিল অ্যাকচুয়ালি দাঁড়া, এবং অন্যদিকে ছিল ঔরঙ্গজেব মুরাদ। ওই সময় পরপর অনেকটাই যুদ্ধ হয়েছিল 1658 খ্রিস্টাব্দে, এবং সেক্ষেত্রে তার মধ্যে একটা যুদ্ধ ছিল সামগড়ের যুদ্ধ। যেমন ওই সময় ধরুন শুরু হয়েছিল ধর্মাটের যুদ্ধ হয়েছিল, বাহাদুরগড়ের যুদ্ধ হয়েছিল, সামগড়ের যুদ্ধ হয়েছিল, তাই তো? তো আপনারা আশা করি জানেন, তো সেটা 1658 খ্রিস্টাব্দে। রাইট অ্যান্সার হচ্ছে এটা 1658 খ্রিস্টাব্দে। ওকে, আচ্ছা, তো সুতরাং একের প্রশ্নের অ্যান্সার হলো 1658, অপশন এ। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন যেটা হিস্টোগ্রাফির দিক থেকে আসছে, সেটা হচ্ছে দ্য মুঘল নোবেলিটি আন্ডার ঔরঙ্গজেব। এই বইটি রচনা করেছেন বা বইটি লিখেছিলেন সেটা হচ্ছে আতাহার আলী। ওকে, আচ্ছা, 3 নম্বর প্রশ্নে যেটা আমরা যাব সেটা হচ্ছে 1924 সালে প্রথম ভারত ভাগের প্রস্তাব কে করেছেন। ওকে, এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন এবং খুব ভালো একটা প্রশ্ন বলতে পারি, যে সাধারণত এরকম ধরনের প্রশ্ন পাওয়া যায় না। খুব ভালো একটা কঠিন প্রশ্ন বেশ, এবং এর অ্যান্সারটা হচ্ছে লালা লাজপত রায়। ওকে, অপশন সি এর অ্যান্সার হচ্ছে লালা লাজপত রায়। উনি 1923 সালে বা 24 সাল নাগাদ, সালটা নিয়ে একটু মত পার্থক্য আছে, অনেক জায়গায় 23ও আছে, যাই হোক প্রশ্নে 1924 দিয়েছে। তিনি যে একটা পত্রিকা লেখালেখি করেছিলেন, তিনি কিন্তু প্রথম এই পাকিস্তান নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স এবং পূর্ব বাংলা এই সমস্ত অঞ্চলগুলো নিয়ে যে জায়গাটা তিনি বলেছিলেন 1924 সালে বা 1923 সাল নাগাদ পত্রিকাতে, সেটাই কিন্তু পরবর্তীকালে 1940 সালে মুসলিম লীগ তার কংগ্রেস লাহোর অধিবেশনে এই সমস্ত বিষয়গুলোই কিন্তু তুলে ধরেছিল। ঠিক আছে, যে জায়গাটা নিয়ে পাকিস্তান তৈরি হবে বলে, সেইটাকে 1940 সালে লাহোর কংগ্রেসে তুলে ধরা হয়েছিল। তো সেটার অ্যান্সার হয়ে যাবে এটা 3 এর দাগে লালা লাজপত রায়। ওকে, আচ্ছা, আচ্ছা, 4 নম্বর প্রশ্ন খুবই সহজ প্রশ্ন, যে স্বাধীন ভারতে কে লৌহ মানব নামে পরিচিত, সেটা হচ্ছে বি বল্লভভাই প্যাটেল স্বাধীন ভারতের লৌহ মানব নামে পরিচিত। ওকে, আচ্ছা, আচ্ছা, রুশো কে ছিলেন? রুশো আপনারা প্রত্যেকে জানেন ফরাসি বিপ্লবের একজন দার্শনিক, যিনি যাকে ফরাসি বিপ্লবের মানে নায়ক বলা যেতে পারে, এবং তিনি তিনি তার বই সোশ্যাল কন্ট্রাক্ট, ওকে,
সামাজিক চুক্তি যে বইটা ছিল এসব, এছাড়া অরিজিন ইনইকুয়ালিটি যে বইগুলো ছিল বিখ্যাত বই। তো রুশো ছিলেন একজন দার্শনিক, অপশন সি হবে। আচ্ছা, এই পরের যে কোশ্চেন সেটা হচ্ছে নেপোলিয়নের যুগ। নেপোলিয়নের যুগ সেটা হচ্ছে অপশন, নেপোলিয়নের যুগ হচ্ছে অপশন ডি হবে অ্যান্সার। 1799 থেকে 1814। আমরা জানি প্রত্যেকে 1799 খ্রিস্টাব্দে 9 নভেম্বর তিনি নিজেকে কনসুলেট বলে ঘোষণা করেছিলেন। ঠিক আছে, তো সেটা অপশন 6 হয়ে যাবে। অপশন প্রশ্ন নাম্বার 6, অপশন ডি হলো রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা। তারপর 1861 খ্রিস্টাব্দে ভূমিদাসের মুক্তি কে দিয়েছিলেন? এই দ্বিতীয় আলেকজান্ডার, যিনি 1855 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন এবং তিনি 1861 খ্রিস্টাব্দে ভূমিদাসদের মুক্তি দিয়েছিলেন। তাই জন্য অনেকে আবার প্রশ্নটা অন্যরকম ভাবে আসে, তাকে মুক্তিদাতা জার বলা হয়ে থাকে। ঠিক আছে, সুতরাং 7-এর দাগে প্রশ্নটার অপশন রাইট অ্যান্সার হলো অপশন এ, দ্বিতীয় আলেকজান্ডার, তিনি ভূমিদাস মুক্তি দিয়েছেন। আচ্ছা, তারপরে 8-এর দাগের প্রশ্নটা যে কবে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়েছিল? এই প্রশ্নটা অপশন হবে অ্যান্সার বি, 1922 খ্রিস্টাব্দ। ওকে, আচ্ছা। 9 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম হচ্ছে ডি, ঋগ্বেদ। আপনারা প্রত্যেকেই জানেন ঋগ্বেদ প্রথম লেখা হয়েছিল ঋগ, সাম, যজুঃ, অথর্ব। তো ঋগ্বেদ হচ্ছে আর্যদের প্রাচীনতম গ্রন্থ। ওকে, আচ্ছা। 10 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে দেবনাম প্রিয় প্রিয়দর্শী কাকে বলা হয়ে থাকে? তো এটা অপশন সি হবে, অশোককে বলা হয়ে থাকে এই উপাধিটা। সুতরাং এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অশোককে এই উপাধিটা বলা হয়ে থাকে। ওকে, আচ্ছা। ইবন বতুতা লিখিত বইটির নাম কি? ইবন বতুতা আপনারা প্রত্যেকে জানেন মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছিলেন এবং তার লেখা যে গ্রন্থটা সেটা হচ্ছে অপশন বি, রেহেল। ওকে, আচ্ছা। তাহলে 11 দাগের প্রশ্নের অ্যান্সার অপশন বি, রেহালা তার বইয়ের নাম। আচ্ছা, 12 দাগের প্রশ্ন, কোন দিল্লি সুলতান বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে? খুব সহজ প্রশ্ন এটা। সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি এবং তার এই কৃতিত্বের জন্য তার ইতিহাস অনেক আলোচনা তাকে নিয়ে হয়। সেটা হচ্ছে তাহলে 12 দাগের অপশন, 12 দাগের প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, আলাউদ্দিন খলজি। আচ্ছা, তারপর আমরা 13 দাগে চলে যাব। সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তর করেছিলেন? আমরা প্রত্যেকে জানি মোহাম্মদ বিন তুগলক রাজধানী স্থানান্তর করেছিলেন দৌলতাবাদ, অপশন এ। ওকে, আচ্ছা। তারপর 14 দাগের যে প্রশ্নটা সেটা হচ্ছে বিজয়নগর রাজাদের মধ্যে কাকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়? আচ্ছা, বিজয়নগর রাজাদের মধ্যে যে নামগুলো দিয়েছে, দেবরায় দিয়েছে, অচ্যুত রায় দিয়েছে, কৃষ্ণদেব রায়, কিন্তু আমরা প্রত্যেকে জানি কৃষ্ণদেব রায় ছিল বিজয়নগরের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ রাজা। সুতরাং অপশন ডি হয়ে যাবে 14 দাগের রাইট অ্যান্সার। আচ্ছা, এই 15 দাগের প্রশ্নটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, যেটা হচ্ছে বলছে আনুষ্ঠানিকভাবে শেরশাহ কবে রাজা হয়েছিল? এখানে একটা কনফিউশন দেখা যাচ্ছে। অনেকে বলছে 1539, অনেকে বলছে 1540। এটা অ্যাকচুয়ালি 1539টা ঠিক, এটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। ঠিক আছে, আপনি এটা আমি জাস্ট বলছি বলি যে এটা ধ্রুব সত্য বলে মেনে নেবেন না, এটা সম্পূর্ণ আলোচনা সাপেক্ষ। এবং যেটা হচ্ছে যে 1538 খ্রিস্টাব্দে তিনি একটা নিজেকে একটা মানে কিং হিসাবে ঘোষণা করছেন। ঠিক আছে, কিন্তু সত্যি কথা বলতে তিনি সিংহাসনে বসছেন 1540 খ্রিস্টাব্দে এবং সেখানে কিন্তু অফিসিয়ালি তার একটা সাম্রাজ্যের সূচনা হচ্ছে। এবং এবং এখানে অনেকে দেখার মানে যেটা নিয়ে সব থেকে সমস্যা হচ্ছে 1539ও বলা হচ্ছে, কিন্তু যেটা ব্যক্তিগত আমার মতামত সেটা মনে হয় এটার অ্যান্সার হতে পারে 1540 বলে আমার মনে হয়। ওকে, যেহেতু আনুষ্ঠানিকভাবে শেরশাহ কবে রাজা হচ্ছিলেন এই কথাটা বলা হচ্ছে, সেক্ষেত্রে এটা রাইট অ্যান্সার হতে পারে 1540 ডি। ওকে, আচ্ছা। তারপরে আমরা দেখবো আইনি আকবরী গ্রন্থের প্রণেতা কে ছিলেন? আইনি আকবরী গ্রন্থের আমরা প্রত্যেকে জানি আইনি আকবরী রচনা করেছিলেন আবুল ফজল। ওকে, আচ্ছা। এখানে আমির খসরু হবে না, আমির খসরু তো এখানকার লোক ছিলেন না সেই সময়, আকবর হবে না, জিয়াউদ্দিন বার্নি হবে। তার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আবুল ফজল রচনা করছেন আইনি আকবরী। আচ্ছা,
আচ্ছা, এই প্রশ্নটা একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, ঠিক আছে। যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে হলদিঘাটের যুদ্ধ বলছে 1576 খ্রিস্টাব্দে কে পরাজিত হয়েছিলেন। আচ্ছা, এখানে যে সমস্যাটা হচ্ছে, যে প্রশ্নটা যেটা দেখেই আমাদের মনে হচ্ছে একটাই নাম মাথায় আসবে, আর কোনো না, যেটা হচ্ছে রাজা বিহারীমল, সংগ্রাম সিংহ, উদয় সিংহ, রাণা প্রতাপ। আমরা প্রত্যেকেই জানি আকবরের সাথে রাণা প্রতাপের যুদ্ধ হয়েছে। ওকে, সুতরাং আর বাকি অপশন গুলো হয়ই না। এবার প্রশ্ন হচ্ছে, যেহেতু প্রশ্নটা দিয়ে দিয়েছে কে পরাজিত হয়েছিল, তাহলে রাইট অ্যান্সার হবে অপশন ডি। কিন্তু সত্যি কথা বলতে ইতিহাসে এটা নিয়ে খুবই কন্ট্রোভার্সি আছে যে আদৌ রাণা প্রতাপ পরাজিত হয়েছিল কিনা, এই যুদ্ধটা কেউ আদৌ পরাজিত হয়েছিল কিনা। ওকে, তো সেটা আলাদা কথা, যেহেতু প্রশ্নটা দিয়েই দিয়েছে, সুতরাং রাইট অ্যান্সার হবে অপশন ডি, রাণা প্রতাপ। আচ্ছা, এরপর যে প্রশ্নটা খুব ভালো প্রশ্ন একটা করেছিল, যে কোন বছর আকবর হিন্দুদের উপর থেকে জিজিয়া কর প্রত্যাহার করেছিল। এখানে একটা জিনিস খুব সহজ, যেটা হচ্ছে দেখলেই বোঝা যায়, অপশন সি, সেটা হচ্ছে 1564 খ্রিস্টাব্দে। আকবর পরপর কিছু জিনিস করেছিলেন, যেমন ধরুন উনি 62 খ্রিস্টাব্দে উনি মানে জোর করে হিন্দুদেরকে কৃতদাস করা নিষিদ্ধ করছেন। 63-তে উনি কি বলবো মানে তীর্থকর তুলে দিচ্ছেন, এবং 64-তে এসে তিনি জিজিয়া কর তুলে দিচ্ছেন। এবং সেই জন্য রাইট অ্যান্সার হবে জিজিয়া কর কবে তুলে দিচ্ছেন আকবর? 1564 খ্রিস্টাব্দে। ওকে, রাইট অ্যান্সার সি। এরপরের প্রশ্ন, আকবরের দরবারে সভাগায়ক কে ছিল? আচ্ছা, এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি, তানসেন। ওকে, আচ্ছা, যেহেতু এখানে গায়ক বলেছে, যদি বলতো যে আকবরের সভায় শ্রেষ্ঠ কবিকে, তাহলে হয়ে যেত ফৈজি। কিন্তু যেহেতু গায়ক বলেছে, সেক্ষেত্রে অ্যান্সার হবে তানসেন। আচ্ছা, অপশন 20 দাগের অ্যান্সার, এটা খুবই সহজ প্রশ্ন, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে 20 দাগে তাজমহল নির্মিত হয়েছিল কার স্মরণে? সেটা হচ্ছে অপশন সি, মুমতাজের স্মরণে। তিনি কি বলবো ওটা 1631 খ্রিস্টাব্দে মারা যাচ্ছেন, এবং তারপরে নির্মাণ কাজ শুরু হচ্ছে, এবং মোটামুটি বলা যায় যে 1653 খ্রিস্টাব্দ পর্যন্ত হয়েছিল এই কাজ চলেছিল, মোটামুটি একটা আনুমানিক। তার আগেও যদি অনেকটাই শেষ হয়ে গেছিল, প্রায় 80% মতো। তো সেক্ষেত্রে তাজমহল নির্মিত হয়েছিল মুমতাজের স্মরণে। ওকে, আচ্ছা, 21-এর দাগে যেটা প্রশ্ন, যে সম্রাট ঔরঙ্গজেবের আমলে কোন ঘটনাকে ইউরোপের নেপোলিয়নের স্পেনীয় ক্ষতর সাথে তুলনা করা হয়? এই প্রশ্নটা একটা ভালো প্রশ্ন, যেটা হচ্ছে ঔরঙ্গজেবের, অপশন বি হবে রাইট অ্যান্সার, সেটা হচ্ছে দাক্ষিণাত্য অভিযান। ওকে, তো অপশন বি, দাক্ষিণাত্য অভিযান। এবং এটাকেই তাকে বলা হয়ে থাকে দাক্ষিণাত্য ক্ষতও বলা হয়ে থাকে, বা নেপোলিয়নের স্পেনীয় ক্ষতর সাথে তুলনা করা হয়। আচ্ছা, পঙ্কজ হালদার, যিনি একটা হাত তুলেছেন, সেটা আপনাকে বলবো যে আপনি পুরোটা ক্লাসটা শুনুন, আমি যখন লাস্টে যখন আলোচনা হয়ে গেলে প্রশ্ন করবো, তখন আপনি আপনার সমস্যা বলতে পারেন। ওকে, আচ্ছা, 22-এর দাগে আমরা চলে যাব, সেটা হচ্ছে, আচ্ছা, যেটা একটু বলে দিই যে ঔরঙ্গজেব যখন দাক্ষিণাত্যে যাচ্ছেন, তার ছেলে বিদ্রোহ করছে এবং তাকে দমন করার জন্য দাক্ষিণাত্যে যাচ্ছেন, এবং সেই সময় কি দাক্ষিণাত্যে তিনি রাজনীতিতে যুক্ত হয়ে যাচ্ছেন, এবং তিনি কিন্তু উত্তর ভারতে আসেন, ঠিক আছে, দক্ষিণ ভারতেই মারা গেছিলেন। সুতরাং তার যে এই কার্যকলাপ সমস্তটাই, এই জন্য এটাকে দাক্ষিণাত্য ক্ষত বলা হয়ে থাকে, দাক্ষিণাত্য ক্ষতর সাথে তুলনা হয়। ওকে, আচ্ছা, 22-এর দাগের প্রশ্নের অ্যান্সার হবে, নাদির শাহের ভারত আক্রমণের সময় মুঘল সম্রাট কে ছিলেন? আচ্ছা, নাদির শাহের ভারত আক্রমণের সময় মুঘল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ রঙ্গিলা। ওকে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নাদির শাহ, যাকে ভারত আহ নেপোলিয়ন বলা হয়ে থাকে মধ্যপ্রদেশে, সেটা হচ্ছে যে তিনি যখন আক্রমণ করেছিলেন 39 সালে, তো সেই সময় মুঘল সিংহাসনে বসেছিল মোহাম্মদ শাহ রঙ্গিলা। আচ্ছা, তারপর 23-এর দাগের প্রশ্নটা আমরা চলে যাব, যে শিবাজির আনুষ্ঠানিক রাজ্যাভিষেক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? শিবাজির এই প্রশ্নটির একটা ভাগ, যেটা 11-12 দিয়েছে, যে শিবাজির রাজ্যাভিষেক কত সালে হয়েছে। এবং ওটা 11-12 প্রশ্নটা এসেছিল, এবং 9-10 যে প্রশ্নটা এসছে, যে শিবাজির আনুষ্ঠানিক রাজ্যাভিষেক কোথায় হয়েছিল, সেটা হবে অপশন বি, রায়গড়। ঠিক আছে, আচ্ছা, 24-এর দাগের প্রশ্ন, সেটা হচ্ছে যে মারাঠা নেতা সর্বপ্রথম অধীনতামূলক মিত্রনীতি গ্রহণ করেছিল। আচ্ছা, এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পেশোয়া দ্বিতীয় বাজিরাও।
ওকে। আচ্ছা, তিনি প্রথম যিনি অধীনতামূলক মিত্রনীতি গ্রহণ করেছে। 25 থেকে প্রশ্নের অ্যান্সার হবে কবে পাঞ্জাব ব্রিটিশ মানে ব্রিটিশ রাজ্যতে মানে অংশীদার হয়েছিল, ব্রিটিশ সাম্রাজ্য কবে অ্যাকচুয়ালি পাঞ্জাবকে তার সাম্রাজ্যভুক্ত করে নিয়েছিল, সেটা হচ্ছে সি 1849 খ্রিস্টাব্দে। দ্বিতীয় মানে যখন যুদ্ধ হয়েছিল ইঙ্গো পাঞ্জাব, এখন ইঙ্গো শিখ যেটা, এখানে পরপর যে গুজরাটের যুদ্ধ, চিলিনোয়ারের যুদ্ধ, রামগড়ের যুদ্ধ যেগুলো হয়েছিল, সেরপর লাস্টে গুজরাটের যুদ্ধ বা যেটাকে বলা হয় ব্যাটেল অফ গানস বা ব্যাটেল অফ ক্যাননের যুদ্ধ যেটাকে বলা হয় থাকে, সেটা 1849 খ্রিস্টাব্দে হচ্ছে এবং তারপরই পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্য অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। ওকে। আচ্ছা, 25 দাগের অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি 1849। 26 দাগের প্রশ্ন, সেটা হচ্ছে শর্তবিলাপ নীতি কে প্রবর্তন করেছে? 26 দাগে অপশন সি হয়ে যাবে লর্ড ডালহৌসি। এইটা অনেকে গুলিয়ে ফেলে যে শর্তবিলাপ নীতি কে আর অধীনতামূলক নীতি কে, এটা দুটোর মধ্যে অনেক স্টুডেন্টের মধ্যে কনফিউশন হয়। কিন্তু শর্তবিলাপ নীতি গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে ডালহৌসি। ওকে। আচ্ছা, 27 দাগের প্রশ্ন, যেটা হচ্ছে বাংলায় প্রকৃত ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল কোন যুদ্ধের পর? আচ্ছা, বাংলায় প্রকৃত পক্ষে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠা হচ্ছে কিন্তু পলাশীর যুদ্ধের পর না। ওকে। বক্সারের যুদ্ধ পরই অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল বলে ধরা হয়। আচ্ছা, সেই জন্য পলাশীর যুদ্ধের পর পলাশীর যুদ্ধ থেকেও কিন্তু বক্সারের যুদ্ধের গুরুত্ব অনেক বেশি বলে প্রত্যেকটা ঐতিহাসিক কিন্তু বলে থাকে। আচ্ছা, বারাসাত বিদ্রোহ কত খ্রিস্টাব্দে ঘটেছে? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বারাসাত বিদ্রোহ হয়েছিল 1831 খ্রিস্টাব্দে। আপনারা বারাসাত বিদ্রোহ দমন হয়েছিল কিন্তু আচ্ছা, এরপর 29 দাগের প্রশ্ন, যেটা রাইট অ্যান্সার হবে সিপাহী বিদ্রোহের আসল কারণ কি ছিল? আমরা ছোট থেকে প্রত্যেকে পড়ছি। অপশন এ চর্বি মাখানো কার্তুজের প্রচলন, বাকি অপশন গুলো মানে দেখুন বাকি অপশন বিটাও কাছাকাছি, কিন্তু বিষয়টা যেহেতু আশু কারণ বলেছে, প্রধান কারণ বলা যেতে পারে, সেই ক্ষেত্রে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে। আচ্ছা, 30 দাগের প্রশ্ন, যেটা হচ্ছে বদরউদ্দিন তায়াবজি ছিলেন নিম্নলিখিত কোন সংগঠনের একজন অন্যতম নেতা? এটা খুব ভালো প্রশ্ন একটা দিয়েছে, সেটা হচ্ছে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, যিনি হচ্ছেন বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশনের একজন নেতা ছিলেন। 1885 খ্রিস্টাব্দের দিকেই তৈরি হয়েছিল এটা। বদরউদ্দিন তায়াজি ছিল, ঠিক আছে, কেটি তিলক ছিল বলে একজন ছিলেন, ফিরোজ শাহ মেহতাও ছিল এই প্রেসিডেন্সি মানে বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত। তো বদরউদ্দিন তায়াজি একজন অন্যতম নেতা ছিলেন। 30 দাগের প্রশ্নের অ্যান্সার রাইট অপশন সি। আচ্ছা, 31 দাগের প্রশ্ন, যেটা হচ্ছে বিপিন চন্দ্র পাল পরিচালিত পত্রিকা ছিল। বিপিন চন্দ্র পাল পরিচালিত পত্রিকা হচ্ছে নিউ ইন্ডিয়া। ওকে। এছাড়া অ্যানিমেশন তো এরকম নিউ ইন্ডিয়া নামে একটা পত্রিকা প্রকাশিত করতেন, কিন্তু বিপিন চন্দ্র যেহেতু দিয়েছে এখানে বিপিন চন্দ্র, এখানে নিউ ইন্ডিয়াটাই হবে, আর অন্য কোনো পত্রিকা বিপিন চন্দ্র পাল মানে পরিচালনা করতেন না। দ্য স্টেটসম্যানও না, অমৃতবাজার পত্রিকাও না, যুগান্তরও না। আচ্ছা, 32 সালের প্রশ্নটা সহজ প্রশ্ন, গান্ধী অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করেছিল? অপশন ডি, চৌরিচৌরা ঘটনার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। আচ্ছা, তারপর 33 দাগের প্রশ্ন, যেটা হচ্ছে মুসলিম লীগ পৃথক পাকিস্তানের দাবি সর্বপ্রথম কোথায় উত্থাপিত হয়েছিল? এটা হচ্ছে 1940 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশন। ওকে। আচ্ছা, তারপরে প্রশ্ন, স্পিরিট অফ লস কার রচনা? আচ্ছা, তারপরে প্রশ্ন যেটা বলছি 34 নম্বর, স্পিরিট অফ লস কার রচনা? সেটা হচ্ছে বি, মন্তেস্কু। রাইট অ্যান্সার হবে মন্তেস্কু। আচ্ছা, 35 দাগের প্রশ্নের রাইট অ্যান্সার হবে মানুষ ও নাগরিক অধিকারের ঘোষণা 1789 খ্রিস্টাব্দ হলো। যে অপশন গুলো দিয়েছিল তার মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন বি, ফ্রান্সের বিপ্লব যুগে জাতীয় সভা কর্তৃক ঘোষিত প্রস্তাবিত সংবিধান প্রারম্ভের যে ঘোষণা, সেটাই হচ্ছে মানুষ ও নাগরিক অধিকার ঘোষণা 1789 ফরাসিতে ফ্রান্সের যে ঘটনা। ওকে। আচ্ছা, 34 খ্রিস্টাব্দের রাইট অ্যান্সার ভিয়েনা কংগ্রেস 1815 খ্রিস্টাব্দের নিয়ন্ত্রক কে ছিলেন? আমরা জানি যে প্রধান নিয়ন্ত্রক ছিলেন মেটার্নি। ওকে, তিনি সভাপতি ছিলেন এখানে এবং তিনি প্রধান নিয়ন্ত্রক ছিলেন।
আচ্ছা, 37 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হবে ফ্রান্সের জুলাই বিপ্লব কত সালে ঘটেছে? অপশন বি 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লব ঘটেছে। 38 নম্বর প্রশ্নে যে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশটি ত্রিপাক্ষিক চুক্তির অন্তর্ভুক্ত ছিল না? খুব ভালো প্রশ্ন একটা করেছে, সেটা হচ্ছে অপশন সি হল্যান্ড। ওকে, কারণ জার্মান, অস্ট্রিয়া আর ইটালি তো অ্যাকচুয়ালি ত্রিশক্তি মৈত্রী হয়েছিল। তো সেই জন্য হল্যান্ড তো এখানে ছিল না, এই ইংল্যান্ড তো এখানে ছিল না, তাই জন্য অপশন সি রাইট অ্যান্সার। আচ্ছা, 39 দাগের প্রশ্নে যে 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার প্রধান কারণ কি ছিল? আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার প্রধান কারণই ছিল সিরাজুদ্দৌলা হত্যাকাণ্ড, সেটা হচ্ছে অপশন এ রাইট অ্যান্সার। কারণ 1914 খ্রিস্টাব্দে 28শে জুন যে ঘটনাটা ঘটেছিল সেইটার মূল কারণই ছিল এই সিরাজুদ্দৌলা হত্যাকাণ্ড। আচ্ছা, তুলিকা যিনি বলছেন যে কাট অফ কত হতে পারে, আপনাদেরকে আমি প্রথমত প্রশ্ন অ্যান্সার নিয়ে আলোচনা করছি। এবার আপনারা যদি প্রত্যেকেই শেষ পর্যন্ত শুনলেন যারা থাকবেন, এবং তারা যদি তাদের নাম্বারটা কাউন্ট করেন এবং করে প্রত্যেকেই যদি এখানে মেসেজ করে লেখেন, সেক্ষেত্রে একটা আইডিয়া হয়ে যাবে। যদি সততার সাথেই সবাই করেন, অনেকে যে কি আছে মিথ্যা কথা বলে, অনেকে আছে এই স্বভাবটা আছে অনেকে, যে কেউ 84 85 বলে দিচ্ছে 86টা ঠিক হয়েছে। হ্যাঁ, হতে পারে, আমি বলবো না হয় না, কিন্তু সবাই যদি সত্যি নাম্বারটা দেন তাহলে একটা আনুমানিক কাট অফ একটা ঠিক করা যায়। সেটা এখানে 20 জন আছে, 20 জনেরও একটা একটা আইডিয়া করা যেতে পারে। সুতরাং সেই বিষয়টা সবাই হেল্প করলে এটা সবাই মিলে হয়, এরকম ভাবে আন্দাজে কখনো বলা সম্ভব না কাট অফ কত হচ্ছে। আচ্ছা, 39-এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ওকে, সেরে যাবে হত্যাকাণ্ড। 40-এর দাগে রাইট অ্যান্সার হবে নিম্নলিখিত হরপ্পা সাইটগুলির মধ্যে কোনটির একটি পাথরের দুর্গ রয়েছে যার কোণে এবং দীর্ঘ দিকের মাঝখানে বর্গবেষ্টনী রয়েছে? এটা রাইট অ্যান্সার হবে অপশন ডি সুতা কাগেন্দারো। এটা নিয়ে অনেকে বলছে অপশন বি সুটগাটোটা, এটা একটা কনফিউশন আছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা অপশন ডি হতে পারে। সেহেতু যেহেতু ফাইনাল অ্যান্সার কি দিলেই ব্যাপারটা দেখা যায়। ওকে, যে আমার মনে হচ্ছে রাইট অ্যান্সার অপশন ডি হতে পারে। আচ্ছা, 43-এ দেখার প্রশ্ন মহেঞ্জোদারো কথার অর্থ মৃতস্তূপ এছাড়া কোন হরপ্পা সভ্যতা সাইটের একই নামের মানে ওই নামের মানে একই নাম অর্থ প্রকাশ করছে? সেটা হচ্ছে অপশন ডি লোথা। হরপ্পা না, হরপ্পা কথার অর্থ অ্যাকচুয়ালি পশু কুকুর খাদ্য বলা হয়ে থাকে, সুতরাং হরপ্পা হবে না, কালীবঙ্গানো হবে না, আম্বিও হবে না, সেটা লোথাল হচ্ছে রাইট অ্যান্সার। লোথাল কথার অর্থ মৃতস্তূপ। আচ্ছা, 42-এর দাগে কে পাটলিপুত্রকে তার সময়কালে রাজধানী করেছিল? খুব ভালো প্রশ্ন করেছে এটা, সেটা হচ্ছে সি। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে সি উদয়ন যিনি পাটলিপুত্রকে তিনি তার রাজধানী করেছিলেন। এখানে অনেকে কালাশোকের সাথে গুলিয়ে ফেলেছিল, কালাশোকও পাটলিপুত্রকে মানে অ্যাকচুয়ালি তার পিতার পর থেকে বসে পাটলিপুত্রকে তিনি রাজধানী করেছিলেন, কিন্তু প্রথম যিনি করেছেন সেটা হচ্ছে উদয়। ওকে, তিনি পাটলিপুত্র শহরটারও মানে গোড়াপত্তন করেছিলেন বলা যেতে পারে। সেক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে 42-এর সি উদাহরণ। আচ্ছা, 43 নম্বর প্রশ্ন ভারতের প্রাচীনতম বৌদ্ধ স্মৃতি স্তূপগুলির মধ্যে একটি সাঁচির স্তূপটি মূলত খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে কোন রাজা দ্বারা নির্মিত হয়েছে? এখানে এই প্রশ্নের অ্যান্সারটা খুব সহজ, ঠিক আছে, এটা একটা মোটামুটি না জানা থাকলেও একটা আইডিয়া করলে বোঝা যায়। সেটা হচ্ছে অশোক হচ্ছে এর রাইট অ্যান্সার। সুতরাং 43-এর বি ইজ রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা, 44 দাগের প্রশ্ন নিম্নলিখিত শাসকদের মধ্যে কে জৈন ধর্মানুসারী ছিলেন? খুব ভালো প্রশ্ন এটা। 44-এর ডি হবে রাইট অ্যান্সার, চন্দ্রগুপ্ত মৌর্য। এটা খুব সহজ প্রশ্ন, আশা করি বাকি যারা আছেন দেখুন সমুদ্রগুপ্ত ওটা জৈন ছিলেন না, শিবের পূজারী ছিলেন, বিক্রমাদিত্য ছিলেন না, হর্ষবর্ধনও ছিলেন না। হর্ষবর্ধন প্রথম দিকে বলা হয় তাকে তিনি শিবের পূজারী ছিলেন, পরবর্তীকালে তিনি বৌদ্ধ ধর্মের অনুরাগী হয়ে গেছেন। ওকে, আচ্ছা, 45-এর দাগের প্রশ্ন মৌর্য শাসন ব্যবস্থা ছিল চরম। এটা খুব ভালো প্রশ্ন, একটা হিস্টোগ্রাফি থেকে প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে সি কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা। ওকে, মানে রাজা কেন্দ্রীভূত খুব কড়া হাতে কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। গুপ্ত যুগের ক্ষেত্রে যদি এটা হয়ে যেত খানিকটা বিকেন্দ্রীকৃত হয়ে যেত। গুপ্ত যুগের শাসন ব্যবস্থা সেটা বিকেন্দ্রীকৃত ছিল খানিকটা, কিন্তু মৌর্য যুগের শাসন ব্যবস্থা কিন্তু কেন্দ্রীভূত একটা শাসন ব্যবস্থা ছিল। আচ্ছা, 46-এর দাগের প্রশ্ন চলে যাব যে নিম্নলিখিত কোন বিশ্ববিদ্যালয়টি পাল যুগে প্রতিষ্ঠা হয়নি?
সেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। খুব ভালো প্রশ্ন এটা, যে নালন্দা কিন্তু গুপ্ত যুগের একটা বিশ্ববিদ্যালয়, সেটা কিন্তু পাল যুগের নয়। বাকি বিক্রমশিলা, সোমপুর, ঠিক আছে, রাহাবাগী, এগুলো সমস্ত আলাদা, কিন্তু মানে পাল যুগে, কিন্তু নালন্দা একমাত্র গুপ্ত যুগ। আচ্ছা, 47 খুব ভালো প্রশ্ন একটা দিয়েছে, যে বাংলায় কুলীন প্রথার প্রচলন কে করেছিলেন? সেটা হচ্ছে সেন বংশের শ্রেষ্ঠ রাজা বল্লাল সেন, তিনি কিন্তু এই কুলীন প্রথার প্রচলনটা করেছিলেন। আচ্ছা, 48-এ নিচের কোন বইটি আমির খসরু লেখেননি? ঠিক আছে, সেটা হয়ে যাবে, বাকি দেখুন, খাজাইন ফতহ, ঠিক আছে, নোস ইস্তিহার, এটা একটা উচ্চারণটা একটু আলাদা ইংলিশে। আচ্ছা, মিফতাহুল ফতহ, এগুলো সমস্ত আমির খসরুর লেখা। একমাত্র তাজুল মাসির যিনি লিখেছিলেন হাসান নিজামী, এই হাসান নিজামীর লেখা হলো তাজুল মাসির, এই বইটা কিন্তু আমির খসরু লেখেননি। সুতরাং 48-এর জায়গা হয়ে যাবে অপশন এ। এবং আপনারা, আমি জানি না জানেন কিনা, হয়তো আশা করি অনেকেই জানেন, এই হাসান নিজামী এই যে লেখা বইটা তাজুল মাসির, এটা কিন্তু সুলতানি যুগের প্রথম একটা বলা যায় অফিসিয়ালি হিস্ট্রি একটা বুক। ঠিক আছে, অফিসিয়ালি একটা হিস্ট্রি বুক এটা। এই বইটার ইম্পর্টেন্সটাই এটা, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সব প্রশ্ন এটা, যে সুলতানি যুগের প্রথম অফিসিয়াল হিস্ট্রি বুক কোনটা, সেটা হচ্ছে এই হাসান নিজামী তাজুল মাসিরকে বলা হয়ে থাকে। আচ্ছা, 49 সালের যে প্রশ্ন, মোরল্যান্ডের মতে জমা বলতে কি বোঝায়? জমা বলতে মোট ভূমি রাজস্ব। ঠিক আছে, জমা এবং হাসির যে কনসেপ্টটা সেখান থেকে আসে, এই জমাটা হচ্ছে মোট ভূমি রাজস্ব। অপশন বি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, 50-এর দাগের যে প্রশ্নটা সেটা দেখবো আমরা। কোন সুলতান প্রথম সৈন্যদের মধ্যে ইকতা পরিবর্তে নগদ বেতনের ব্যবস্থা করেছে? ওকে, এটা খুব সহজ প্রশ্ন, যে ইকতাকে মানে ইকতার পরিবর্তে ইকতাকে ক্যান্সেল করে অ্যাকচুয়ালি ইকতা ব্যবস্থা আছে তো ইকতুমিস, তারপরে চেঞ্জ করে সেটাকে নগদ বেতনের একটা ব্যবস্থা করছেন, সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি। অপশন ডি রাইট অ্যান্সার, 50-এর অপশন ডি। আচ্ছা, 51, গিয়াসউদ্দিন তুগলক কিভাবে মারা যান? গিয়াসউদ্দিন তুগলক মারা গেছিলেন দুর্ঘটনায়। কারণ তিনি অ্যাকচুয়ালি যখন বাংলা জয় করলেন, এবং জয় করে তিনি যখন 25-এ মানে 1325-এ তিনি আসছেন, এবং আফগান নামে একটা জায়গা, সেখানে একটা স্টেজে তার পুত্র তাকে মোটামুটি অভ্যর্থনা দেওয়ার জন্য একটা ব্যবস্থা করেছিল, কিন্তু সেই স্টেজ ভেঙে পড়ে তিনি মারা গেছিলেন। ঠিক আছে, দুর্ঘটনায় মারা গেছিলেন গিয়াসউদ্দিন তুগলক। তো সুতরাং 51 তাকে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। আচ্ছা, আচ্ছা, 52 শাহানা কে ছিলেন? শাহানা ছিলেন, আচ্ছা, যদি আপনারা শাহানা ও মান্ডি এই কথাটা যদি একটু শুনতে থাকেন, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা করা যায় ইজি। শাহানা ছিল বাজার পরিদর্শক, যিনি সমস্ত বাজারের বিষয়গুলো দেখাশোনা করতেন। আচ্ছা, আচ্ছা, 53 দাগের যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি আলাউদ্দিন খলজি নির্মাণ করেননি? সেটা হচ্ছে অপশন সি জালালউদ্দিনের সমাধি কিন্তু তিনি নির্মাণ করেনি। বাকিগুলো তিনি করেছিলেন, সিরি শহর, ফয়জিলাই, জামাতখানা মসজিদ, এই সমস্ত তিনি নির্মাণ করেছিলেন, কিন্তু জালালউদ্দিনের সমাধি, এটা একটু সাধারণ জ্ঞান থাকলেই মোটামুটি, খুবই সহজ প্রশ্ন এটা, একটু সাধারণ জ্ঞান থাকলে এই প্রশ্নের অ্যান্সারটা ইজি করা যায়। আচ্ছা, নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রটি ইন্দো ইসলামিক উৎস নয়? এটা খুব সহজ প্রশ্ন, সেটা হচ্ছে সানাইটা হবে না, অপশন ডি হবে রাইট অ্যান্সার। 54 দাগের অপশন ডি রাইট অ্যান্সার। ওকে, বাকিগুলো এ বি সি এগুলো ভুল, কারণ এগুলো সমস্ত ইন্দো ইসলামিক উৎস, সীতার, তবলা, সারেঙ্গি, এগুলো সব। আচ্ছা, 55 দাগের প্রশ্নের রাইট অ্যান্সার হবে লাল কেল্লা কে নির্মাণ করেছিলেন? খুবই সহজ প্রশ্ন, লাল কেল্লা কে নির্মাণ করেছিলেন? সেটা হচ্ছে অপশন ডি লাল কেল্লা। তার এই নির্মাণটা কি বলা হয় থাকে, মুঘল যুগের স্থাপত্য যুগের একদম ঠিক একদম মানে কি বলবো, একদম সর্বোচ্চ পর্যায়ে যেটাকে বলা হয়ে থাকে, সেটাকেই বলা হয়ে থাকে লাল কেল্লা নির্মাণ দ্বারা সেটাই পৌঁছেছিল বলা হয়ে থাকে। সুতরাং রাইট অ্যান্সার হবে 55 ডি শাহজাহান। 56 শেরশাহের সমাধি কোথায় অবস্থিত হয়েছিল? আমরা জানি 56 শেরশাহের সমাধি সাসারামে অবস্থিত ছিল। এটা খুব সহজ প্রশ্ন, তিনি তার নিজের সমাধি নিজেই তৈরি করেছিলেন, সাসারামে আগে থেকেই তৈরি করেছিলেন, এবং তার মারা যাওয়ার পর তাকে সেখানেই সমাধিস্থ করা হয়। সুতরাং 56 রাইট অ্যান্সার, অপশন বি। আচ্ছা, তারপর 57 মোহাম্মদ বিন তুগলক কোন জৈন সন্তের সাথে আলোচনা করতেন? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং প্রশ্নটা খুব ক্লোজ দিয়েছে, জিন সেঞ্চুরি এবং জিন প্রভাসুর। সুতরাং জিন সেঞ্চুরিটা হবে না,
সেটা অ্যাকচুয়ালি আকবরের সময় চলে যাচ্ছে অপশন সিটা, কিন্তু অপশন ডিটা হচ্ছে রাইট অ্যান্সার, সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। মোহাম্মদ বিন তুগলকের সময় জিন প্রভাসক ছিলেন, তিনি জৈন সন্তের সাথে আলোচনা করতেন। আচ্ছা, 58 সেটা হচ্ছে যে আকবরের আমলে নিচে কোন ঐতিহাসিক বিবরণ লেখা হয়নি। ওকে, তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, তারিখি ফেরিস্তা। এটা কিন্তু আকবরের আমলে রচনা করা হয়নি। হুমায়ুন নামা রচনা করা হয়েছিল, তারিখি শেরশাহী রচনা করা হয়েছিল, তবাকাতি আকবরী রচনা করা হয়েছিল, তারিখি ফেরিস্তাটা এই সময় হয়নি। 59 এর রাইট অ্যান্সার হবে অপশন এ, দাক্ষিণাত্য। ভীমসেন এবং বোরহানপুরের যে ঊনসূত্রি তিলকুশা যে অঞ্চলে এখানে যে মুঘল কার্যকলাপ হয়েছিল এর অন্যতম উৎস হলো দাক্ষিণাত্য, অপশন এ। ওকে, আচ্ছা 59 অপশন এ হয়ে গেল। 60 আগ্রা এবং ফতেপুর সিক্রি উভয় হলো লন্ডনের চেয়ে বড়, এই বক্তব্যটা কে বলেছেন? এটা প্রশ্ন। এটা বলেছিলেন র্যালফ ফিচ। র্যালফ ফিচ বলে একজন ছিলেন, তিনি কিন্তু এই তথ্যটা, এই উক্তিটা বলেছিলেন, আগ্রা এবং ফতেপুর সিক্রি উভয় হলো লন্ডনের চেয়ে বড়। তারপরে সময় তিনি ছিলেন, তিনি এই উক্তিটা বলেছেন। আচ্ছা 61 সেটা হচ্ছে নিম্নলিখিত কোনটি মুঘল চিত্রকলার বৈশিষ্ট্য নয়? এটা বলা হচ্ছে যে কোন বিষয়টা যে মুঘল চিত্রকলার বৈশিষ্ট্য নয়, সেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, মূলত যে ইসলাম ধর্ম প্রচারের জন্য চিত্রকলা হতো এই বিষয়টা একদমই ছিল না, চিত্রকলার অনেক বৈশিষ্ট্য ছিল। ঠিক আছে, এই যে আপনারা যে বাকি প্রশ্নগুলো অপশনগুলো দেখতে পাচ্ছেন, আধ্যাত্মিক ও রহস্যময় উপাদানের সময়ের অন্তর্ভুক্ত, প্রতীকৃত ও ক্ষুদ্রচিত্র, রাজকীয় অভিজাত, এই বিষয়গুলো বৈশিষ্ট্য ছিল, কিন্তু মূলত যে ইসলামের প্রচার এই বিষয়টা একদমই ভুল। ওকে, আচ্ছা তারপর খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে 62 নম্বরে, যেটা 62, সেটা হচ্ছে যে আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা তার মৃত্যুর সাথেই শেষ হয়ে যায়, কারণ কি ছিল? কারণ এটি চাহিদা ও জোগাড় নীতির উপর ভিত্তি করে ছিল না, আর বি ছিল নৃশংস শক্তি প্রয়োগ করে পুরো ব্যবস্থাকে বাঁচিয়ে রাখা। এবং রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ ও বি উভয়, অর্থাৎ সি। রাইট অ্যান্সার হচ্ছে সি, দুটোই কারণ ছিল। সুতরাং আপনারা দেখুন কারা কারা ঠিক করেছেন, এটা প্রশ্নটা একটু ভালো ছিল। আচ্ছা 63 নম্বর প্রশ্ন, যেটা যে কোন সমসাময়িক মুঘল ঐতিহাসিক আকবরকে ইসলামের শত্রু বলে অভিহিত করার পক্ষে অভিযোগের একটা তালিকা তৈরি করেছিলেন? সেটা হচ্ছে অপশন বি, বাদাউনি। এই বাদাউনি কিন্তু আকবরের উপর খুব রেগেও গেছিলেন, এমনকি 1582 সালের পর থেকে আকবরকে মোটামুটি ইসলামের শত্রু বলেই তিনি ঘোষণা করেছিলেন, এবং যার জন্য বাদাউনি কিন্তু জাহাঙ্গীরকেও খানিকটা উস্কাতেন তিনি, যে মানে তোমার পিতা তোমার মুসলিম ধর্মটাকে পুরো শেষ করে দিল, এই সমস্ত নিয়ে অনেক বিশেষজ্ঞের আলোচনা আছে। যাই হোক, তো রাইট অ্যান্সার হবে 63 দেখেন অপশন বি। আচ্ছা 64 রাইট অ্যান্সার হবে যে শাহজাহানের রাজত্ব কতদিন ছিল? আমরা এটা ছোট থেকে প্রত্যেকে জানি, মোটামুটি সাল 628 থেকে 658, এবং তার অসুস্থ হওয়ার পর তার ছেলেদের মধ্যে ঝামেলা সূত্রপাত। সুতরাং 628 খ্রিস্টাব্দ থেকে 658 খ্রিস্টাব্দ, রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। আচ্ছা 65 এ যেটা হবে সেটা হচ্ছে যে কার রাজত্বকালে তুলসী দাসের প্রতিভা স্ফুরণ ঘটে? এইটা একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, মানে এটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে, কিছু স্টুডেন্টের মধ্যে দেখছিলাম যে হচ্ছে, কারণ কি এটা ঝামেলা যেটা হচ্ছে যে অনেকে অ্যান্সারটা সি করে এসছে, যে হুমায়ুন ও আকবরের। কারণ তারা বলতে চাইছেন যে যারা করেছেন যে অ্যাকচুয়ালি এর রাইট অ্যান্সার হবে অপশন এ, আকবর ও জাহাঙ্গীরের সমান। সরি, কারণ কি? কারণ বিষয়টা হচ্ছে দেখুন, তুলসীদাস জন্মগ্রহণ করেছিল 1511 খ্রিস্টাব্দ, তো কিন্তু তিনি তো আর জন্মেই তুলসীদাস হয়ে যায়নি। এখানে যে প্রশ্নটা এসছে সেটা বুঝতে হবে, প্রশ্নের কনটেক্সটটা বুঝতে হবে, যে তুলসীদাসের প্রতিভা স্ফুরণ কবে ঘটেছিল। তুলসীদাস তো 1511 খ্রিস্টাব্দে জন্মেই তুলসীদাস হয়ে যায়নি, তুলসীদাস হয়েছে তুলসীদাস লেখার পর। ঠিক আছে, রামচরিত মানুষ লেখার পর। তা সেই যে তার যে লেখার বিকাশ ঘটছে এবং তার যে প্রতিভা স্ফুরণ করছে, সেটা কিন্তু হুমায়ুনের সময় হচ্ছে না, সেটা হয়ে যাচ্ছে আকবরের সময় এবং জাহাঙ্গীরের সময়। সেই ক্ষেত্রে সেই দিক থেকে দেখা গেলে অ্যান্সার হবে অপশন এ। ওকে, 65 দেখো অপশন, রাইট অ্যান্সার অপশন এ, আকবর ও জাহাঙ্গীর। আচ্ছা 66 থেকে যে প্রশ্ন সেটা হচ্ছে রাইট অ্যান্সার
অন্ধকূপ হত্যা কবে ঘটেছিল? অন্ধকূপ হত্যা হয়েছিল কিন্তু 1756 খ্রিস্টাব্দে 20 জুন। ধরুন 1756 খ্রিস্টাব্দেই তো আহ সিরাজউদ্দৌলা আপনার 4ই জুন, 4th জুন তিনি তো কাশিমবাজার কোটি দমন করেছিলেন এবং তারপরই তিনি কলকাতার দিকে মার্চ করেছেন এবং সেখানে তিনি 20 জুন গিয়ে তিনি কলকাতা মানে দমন করছেন এবং সেইখানেই যে অন্ধকূপ হত্যার যে ঘটনাটা বলা হয়েছিল সেখানে এই বিষয়টা ঘটেছিল সম্পূর্ণ 20 জুন। আদৌ সেটা ঘটেছিল কিনা সে নিয়ে বিষয়ে অনেক মতপার্থক্য আছে, সেটা অন্য ব্যাপার। কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে 66, অপশন এ 1756 আচ্ছা 67 সেটা হচ্ছে 1855 সালে কোন ব্রিটিশ কমান্ডার সাঁওতালদের কাছে পরাজিত হয়েছে? 67 এর অ্যান্সার হবে অপশন সি, মেজর বার্ন। ওকে, এটাই হবে রাইট অ্যান্সার যে তিনি সাঁওতালদের কাছে পরাজিত হয়েছে। আচ্ছা 68 অপশন, নিচের কোনটি প্রথমে বাংলায় ব্রিটিশ পণ্য বয়কটের পরামর্শ দিয়েছে? এটা খুব ভালো প্রশ্ন একটা, যে কৃষ্ণ কুমার মিত্রের সাপ্তাহিক একটা পত্রিকা সঞ্জীবনী, এই সঞ্জীবনী পত্রিকায় কিন্তু প্রথম বাংলায় ব্রিটিশ পণ্য বয়কটের একটা পরামর্শ দেওয়া হয়েছিল। কৃষ্ণ কুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকা। আচ্ছা 69 হচ্ছে নিচের কোন শ্রেণী 1857 সালে বিদ্রোহকে সমর্থন করেননি? সেটা হয়ে যাবে ডি, রাইট অ্যান্সার হবে অপশন ডি, নতুন মধ্যবিত্ত সমাজ, যারা সবে সবে মানে কি বলবো ইংলিশ পড়াশোনা শিখছে এবং পাশ্চাত্য শিক্ষার প্রতি শিক্ষিত হচ্ছে এবং তারা কিন্তু কখনোই 1857 সালের বিদ্রোহকে তারা সমর্থন করেননি। এই নতুন মধ্যবিত্ত যে শ্রেণী তারা, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা 69 এখানে। আচ্ছা এরপর আমরা 70 দাগের প্রশ্নটা যাব, নিচের কোনটি লর্ড চেমসফোর্ডের আমলের সাথে সম্পর্কিত নয়? দেখুন প্রশ্নটা যদি ভালো করে আপনারা পড়েন এবং আপনাদের যদি আমি যখন ক্লাসে পড়াই বারবার বলি আপনাদেরকে কিন্তু গভর্নর জেনারেলের লিস্টের মাথায় রাখতে হবে এবং কে কত সালে বসছে, সেই জিনিসটা যদি আপনাদের মাথায় থাকে তাহলে আপনারা প্রত্যেকেই অ্যান্সারটা সহজেই করে আসতে পারবেন। যাদের মাথায় আছে প্রত্যেকেই করতে পারবে, খুব সহজ প্রশ্ন। যে দেখুন যখন জেমস ফোর্ড যখন গভর্নর ছিলেন সেক্ষেত্রে লখনৌ চুক্তি হয়েছিল আমরা জানি, রাওলাট চুক্তিরও বিষয়টা আছে, এছাড়া প্রাদেশিক দায়িত্ব সরকার, এটাও ধরুন 1919 রাওলাট চুক্তি। ধরুন মানে রাওলাট অ্যাকচুয়ালি চুক্তি বলতে রাওলাট অ্যাক্টের কথা বলতে চাইছে এবং রাওলাট চুক্তি যেটা ধরুন 1917 থেকে মানে 17 তৈরি হচ্ছে এবং সেটা 1919 প্রকাশ পাচ্ছে, সেই বিষয়গুলো আসছে। লখনৌ চুক্তি যেটা কংগ্রেসের মধ্যে হয়েছিল চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে লখনৌ প্যাক্ট, সেটা 1916 খ্রিস্টাব্দে। এই সময়ের সাথে সমস্ত ব্যাপারগুলো কিন্তু জেমস ফোর্ডের সাথে হচ্ছে। কিন্তু মুসলিম লীগ যখন ছিল সেই সময় তো জেমস ফোর্ড ছিল না, মুসলিম লীগ প্রতিষ্ঠা হচ্ছে 1906 খ্রিস্টাব্দে, তাই তো? সুতরাং সেই সময় মানে সেই সময় তো জেমস ফোর্ড থাকছে না, ছিল না, সুতরাং রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। তাহলে 17 দাগের রাইট অ্যান্সার অপশন এ হবে। আচ্ছা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন? এইটাও সেম ব্যাপার, আমি ক্লাসে বারবার বলি আপনাদের যে যখন কংগ্রেসের কোন কোন অধিবেশনে কে প্রেসিডেন্ট থাকছে, কোন বছর হচ্ছে, সেই বিষয়টা একটু আপনাদেরকে ধাতস্থ হতে হবে, না হলে খুব সমস্যা। ওকে, সুতরাং 71 ক্ষেত্রে হয়ে যাবে কে? বদরুদ্দিন তারাজি, তাই তো? 71 অপশন ডি বদরুদ্দিন তারাজি, কারণ 85 খ্রিস্টাব্দে মুম্বাইতে হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি এবং 86 খ্রিস্টাব্দে দ্বিতীয় অধিবেশন হয়েছিল কলকাতায়, তাই তো? দাদাভাই নৌরোজি ছিল সভাপতি এবং তৃতীয় অধিবেশন হয়েছিল মাদ্রাজ, সেটা হচ্ছে সভাপতিকে এই বদরুদ্দিন তারাজি। আচ্ছা খুব ভালো প্রশ্ন দিয়েছে, খুব ইন্টারেস্টিং এবং পড়া যেতে পারে, এটা খুব কঠিন প্রশ্ন, যে নিম্নলিখিতের মধ্যে কে এই কৌমি আওয়াজ পত্রিকা চালু করেছিলেন? এইটার অপশন হবে রাইট অ্যান্সার হচ্ছে জওহরলাল নেহেরু। অ্যাকচুয়ালি 1937 খ্রিস্টাব্দে ওই বলা যেতে পারে নভেম্বর মাসের থেকে তিনি এই মানে পত্রিকাটি চালু করেছিলেন এবং তার মূল উদ্দেশ্য ছিল হিন্দু মুসলিম ঐক্য সাধনের জন্য। কারণ সেই সময় যদি পলিটিক্সটা ইন্ডিয়ান পলিটিক্স মনে করুন আপনারা দেখবেন যে একটা হিন্দু মুসলিমদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য নানা উগ্রবাদী দল কাজ করছিল। সেই ক্ষেত্রে জওহরলাল নেহেরু এই পত্রিকাটার মাধ্যমে তিনি হিন্দু মুসলিম ঐক্য সাধনের জন্য একটা বিশেষ ব্যবস্থা গ্রহণ করছেন। সেক্ষেত্রে 1937 খ্রিস্টাব্দে নভেম্বরে তিনি এই পত্রিকাটা চালু করছেন এবং সেক্ষেত্রে রাইট অ্যান্সার হবে জওহরলাল নেহেরু। আচ্ছা 1857 73 দাগের যে প্রশ্ন, 1857 সালের বিদ্রোহে নিচের কোন কেন্দ্রটি সেখানকার নেতার সাথে
সঠিকভাবে মানে মিলছে না, ঠিক আছে, সেটা হয়ে যাবে রাইট অ্যান্সার হবে লখনৌ। কুনওয়ার সিং লখনৌর সাথে মিলছে না, বাকি ধরুন ঝাঁসি লক্ষ্মীবাই, ব্যারাকপুরের মঙ্গল পান্ডে, গোয়ালিয়রের তাঁতিয়া টুপি, তাই তো। লখনৌর সাথে কুনওয়ার সিং মিলছে না। কুনওয়ার সিং হচ্ছে বিহারের। বিহারের এই কুনওয়ার সিংকে নিয়ে আমার 11-12 প্রশ্ন এসেছিল যে তিনি কে ছিলেন, বিহারের জমিদার ছিলেন। সেক্ষেত্রে লখনৌ রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 73 তাকে। আচ্ছা, সহজ প্রশ্ন, যেটা হচ্ছে ব্রিটিশরা ভারতের প্রথম মাদ্রাসা কোথায় স্থাপন করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে বি, কলকাতা। হেস্টিংস করেছিলেন 1784 খ্রিস্টাব্দে। সেক্ষেত্রে এটা খুবই সহজ প্রশ্ন একটা, সরি 1784 বলছি। বিষয়টা হচ্ছে যে ব্রিটিশরা ভারতের প্রথম মাদ্রাসা কোথায় স্থাপন করেছিল? হেস্টিংস এর সময় কলকাতায় হচ্ছে। এটা একটু মাথায় রাখবেন। অপশন রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি 75। রাইট অ্যান্সার হচ্ছে আখান আব্দুল গফর খানের লালকর্তা বাহিনীর সদস্যদের কি বলা হতো? 75 টাকা যে প্রশ্ন, সেটা হচ্ছে রাইট অ্যান্সার সি, খুবই খিদমিতগার। সেটা হচ্ছে 1929 খ্রিস্টাব্দে তিনি এটা তৈরি করেছিলেন। এবং যখন আইন অমান্য আন্দোলন হচ্ছিল, তিনি পেশোয়া থেকে গান্ধীজিকে সাপোর্ট করেছিলেন এবং আইন অমান্য আন্দোলনকে সমর্থন করেছিলেন। এবং এই দলটার নামই ছিল খুবই খিদমিতগার। এটা রাইট অ্যান্সার হবে 75 দাগের অপশন সি। আচ্ছা, 76 দাগের যে প্রশ্ন, সেটা হচ্ছে 1791 সালের সংবিধানের মূল উদ্দেশ্য কোনটি ছিল? এটা আবার ইয়ের প্রশ্ন চলে গেছে। সেটা যদি একটু ভালো করে আপনারা দেখেন, সেক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন বি, সামন্ততান্ত্রিক সুযোগ সুবিধা দূর করা। মানে যখন অ্যাকচুয়ালি ফ্রান্সে যে কৃষক বিদ্রোহ শুরু হয়েছিল, চারিদিকে কৃষক অশান্তি শুরু হয়ে গেছিল, সেই সময় এসে 1791 খ্রিস্টাব্দে যে সংবিধানের মূল উদ্দেশ্য, সেটাই বলা হয়ে থাকে সামন্ততান্ত্রিক যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দূর করাই ছিল মূল উদ্দেশ্য। আচ্ছা, 77 টাকা যে প্রশ্ন, সেটা হচ্ছে ষোড়শ লুইকে হত্যা করা হয়েছিল কবে? রাইট অ্যান্সার হয়ে যাবে 1793 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি তাকে হত্যা করা হয়েছিল এবং 1792 থেকে তিনি অ্যাকচুয়ালি বন্দী ছিলেন। আচ্ছা, 1793 5ই অক্টোবর যখন আক্রমণ, টুইটারি প্রাসাদ আক্রমণ হচ্ছে এবং তারপর 6 অক্টোবর তাকে বন্দী করা হচ্ছে এবং সেক্ষেত্রে তিনি বন্দী ছিলেন অক্টোবরের ওই সময় থেকে এবং 1793 বিচারে তাকে ফাঁসি দেওয়া হচ্ছে। এবং এর মৃত্যুর জন্য রবাসপিয়ার বলেছিল যে রাষ্ট্রকে বাঁচাতে গেলে রাজাকে মরতেই হবে, তাই তো। তো 78 দাগের প্রশ্ন যেটা চলে যায়, জাতির যুদ্ধ কে অংশ নেয়নি? সেটা হয়ে যাবে রাইট অ্যান্সার অপশন সি, ডেনমার্ক। রাশিয়া, প্রাসিয়া, সুইডেন এরা অংশগ্রহণ করেছিল। এটা খুব একটা কঠিন প্রশ্ন সত্যিকারের। সেটা হচ্ছে যে জাতির যুদ্ধ কে অংশ নেয়নি, বা এটা হবে অপশন সি, রাইট অ্যান্সার ডেনমার্ক। এটাকে অ্যাকচুয়ালি জাতি সময়ের যুদ্ধ বলতে চাইছে। জাতির প্রশ্নটা ভালো করে উচিত ছিল, জাতির যুদ্ধ বলতে শুধু কথাটা প্রকাশ হয় না সঠিকভাবে। আচ্ছা, 79, সেটা হচ্ছে ভিয়েনা কংগ্রেসের বিগ ফোর কারা ছিল? মানে ভিয়েনা কংগ্রেস যখন হচ্ছে 1815 খ্রিস্টাব্দে, সেখানে 4টে বড় দেশ কারা ছিল? ওকে, এটা একটা সহজ প্রশ্ন। সেটা হচ্ছে অপশন সি, অস্ট্রিয়া ছিল, প্রাশিয়া ছিল, রাশিয়া ছিল এবং ইংল্যান্ড ছিল। এই 4টি দেশ ভিয়েনা কংগ্রেসের বিগ ফোর হিসাবে পড়েছিল। অপশন সি হচ্ছে 79 এর রাইট অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা 80 দাগের প্রশ্ন দেখবো। নিম্নলিখিত কোন চুক্তি 1832 সালে গ্রিসকে একটি স্বাধীন জাতি হিসাবে ঘোষণা করা হয়েছিল? 80 সি হয়ে যাবে রাইট অ্যান্সার, কনস্টান্টিনোপল চুক্তি। তবে এখানে একটা কথা বলার আছে, যেটা হচ্ছে আমরা অনেক বইতে দেখি 1832 খ্রিস্টাব্দে একটা লন্ডন প্যাক্ট হচ্ছে 1832 খ্রিস্টাব্দে। সেখানে অ্যাকচুয়ালি 1800 দেখুন 27 খ্রিস্টাব্দে একটা মানে হয়েছিল, তারপর নোভারের যুদ্ধ হচ্ছে এবং তারপর অ্যাড্রিয়ানোপলের চুক্তিও হয়েছিল রাশিয়ার সাথে। কিন্তু তারপর ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া একত্রে একটা প্যাক্ট করছে, সেটা লন্ডন প্যাক্ট বলা হয়ে থাকে, বা এটার আরেক নাম হলো কনস্টান্টিনোপল চুক্তি। যেহেতু লন্ডন প্যাক্ট এখানে দেওয়া হয়নি, সেক্ষেত্রে কনস্টান্টিনোপল চুক্তি হবে রাইট অ্যান্সার। সুতরাং 80 দাগের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ওকে, আচ্ছা, 81, জার্মানির একত্রীকরণের সময় কাইজার কে ছিলেন? এটা খুবই সহজ প্রশ্ন একটা। অপশন এ হবে প্রথম উইলিয়াম। তিনিই তো অ্যাকচুয়ালি প্রথম উইলিয়াম যখন সিংহাসনে বসলেন এবং তারপর 62তে তো বিসমার্ককে প্রধানমন্ত্রী করলেন এবং তারপরে সমস্ত যে 3টে যুদ্ধের মাধ্যমে জার্মান একত্রিত হলো, সেক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে প্রথম উইলিয়াম। দ্বিতীয় উইলিয়াম হবে
সেই বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে এর ঘটনা জড়িত। সুতরাং আর কোনো অ্যান্সার এখানে হবে না, প্রথম উইলিয়াম হবে রাইট অ্যান্সার, 81 অপশন এ। আচ্ছা, 82 এপ্রিল বিদ্রোহ 1876 খ্রিস্টাব্দে কোথায় সংঘটিত হয়েছিল? এটা একটা কঠিন প্রশ্ন, পাঠ করে সাধারণত আমরা পড়ি না 9-10 সিলেবাসের ক্ষেত্রে। এটার রাইট অ্যান্সার হবে বুলগেরিয়া। ওকে, বুলগেরিয়া হচ্ছে রাইট অ্যান্সার, অপশন সি। আচ্ছা, এরপর আমরা যেটা প্রশ্নটা, যেটা হচ্ছে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তখন কে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন? এটা রাইট অ্যান্সার হবে উড্রো উইলসন, কারণ উড্রো উইলসন 14 দফা নীতি ঘোষণা করছেন। এই সমস্ত বিষয়গুলো ছিল 1918 যে সমস্ত ঘোষণাগুলো পরপর হচ্ছিল 1919 খ্রিস্টাব্দে, সেই বিষয়গুলো 14 দফা নীতি, 4 দফা নীতি বিভিন্ন ঘোষণা করেছিলেন, এমনকি ইংল্যান্ডের রাষ্ট্রপতিও প্রধানমন্ত্রীও ঘোষণা করেছিলেন কিছু নীতি, সেই বিষয়গুলো। তাহলে 83 রাইট অ্যান্সার হবে অপশন বি, উড্রো উইলসন। আচ্ছা, দ্বিতীয় বলকান যুদ্ধ কোন চুক্তির মাধ্যমে শেষ হয়েছিল? প্রশ্নটা খুব ভালো প্রশ্ন দিয়েছে, সেটা হচ্ছে অপশন সি রাইট অ্যান্সার, বুখারেস্টের চুক্তি। বলকান লীগ গড়ে উঠেছিল 1912, এবং প্রথম বলকান যুদ্ধ 1912, এবং দ্বিতীয় বলকান যুদ্ধ 1913, এবং তারপরই ওই বলকানদের মধ্যে ঝামেলা বেঁধে গেছিল লীগের মধ্যে সদস্যদের মধ্যে, এবং তারপরই এই চুক্তিটা হয়েছিল 1913 খ্রিস্টাব্দে, বুখারেস্টের চুক্তি। রাইট অ্যান্সার হচ্ছে 84 অপশন সি। আচ্ছা, 85 লিগ অফ নেশনের সদর দপ্তর কোথায় ছিল? লিগ অফ নেশনের সদর দপ্তর ছিল জেনেভা। ওকে, রাইট অ্যান্সার অপশন বি। 86 লিগ অফ নেশনের স্থায়ী সদস্য কতজন ছিল? এটা লিগ অফ নেশনের স্থায়ী সদস্য ছিল অপশন বি, 5 জন। এখানে যদি 4 জন দিত কনফিউশন তৈরি হতো, বাকি 4টা অপশনে দেয়নি, কারণ লিগ অফ নেশনের দেখুন 4 জনই। অ্যাকচুয়ালি আমেরিকা তো এতে আর যুক্ত দেয়নি, আমেরিকা স্থায়ী সদস্য হিসেবে ঘোষিত হয়েছিল, ঠিক আছে, কিন্তু তিনি আর লিগ অফ নেশনে যুক্ত হয়নি। সুতরাং 4টে দেশই ছিল, যতদিন না জার্মানি আসছে 5th দেশ হিসেবে 1926 খ্রিস্টাব্দে জার্মানি এসে যুক্ত হয়েছিল। সুতরাং ততদিন 4টে দেশ ছিল, কিন্তু প্রথম স্থায়ী সদস্য বলা যেতে পারে 5 জন। সুতরাং 4 যেহেতু অপশন নেই, অপশন 5 হবে রাইট অ্যান্সার, 86 অপশন বি রাইট অ্যান্সার। 87 প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপের কোন দেশ নিরপেক্ষ ছিল? তার রাইট অ্যান্সার হয়ে যাবে উপরে সবকটাই দেশ, নরওয়ে, ডেনমার্ক, স্পেন, সবাই কিন্তু নিরপেক্ষ ছিল, কেউ সাধারণত যুদ্ধে অংশগ্রহণ করেনি। আচ্ছা, 88 সেটা হচ্ছে বিলম্বিত পর্যায়ে হরপ্পা সভ্যতার সময়কাল কত বলা হয়? এটা হচ্ছে যে যখন বিলম্বিত পর্যায়ে, যখন মানে একদম শেষের দিকে, সেই সময়কালটা কত হরপ্পা সভ্যতা বলা হয়ে থাকে, সেটা হচ্ছে 1900 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। রাইট অ্যান্সার হচ্ছে সি। ওকে, সেটাই কি বলা হয়ে থাকে বিলম্বিত পর্যায়ে হরপ্পা সভ্যতা। আচ্ছা, 89 এর ক্ষেত্রে অজাতশত্রু কিভাবে মগধের সিংহাসন দখল করেছে? এটা একটা কনফিউশন কোশ্চেন আছে, তার নিজের পিতা বিম্বিসারকে হত্যা করে, ঠিক আছে, এবং অনেকে প্রশ্নের অ্যান্সারটা দিয়েছে বিম্বিসারের স্বাভাবিক মৃত্যুর পর, না সরি, অনেকে অ্যান্সারটা দিয়েছে তার পিতা বিম্বিসারকে বন্দী। এবার দেখুন একটা কনফিউশন আছে, সত্যি কথা বলতে দুটো ধর্ম গ্রন্থ অনুযায়ী আমরা দুটো জায়গায় দুটো রকম তথ্য পাই। বৌদ্ধ মতে যেটা পাই সেটা হচ্ছে যে তিনি তার পিতাকে বন্দী করেছিলেন, এবং তাকে হত্যা করেছিলেন বলা হয় থাকে, এবং জৈন মতে অ্যাকচুয়ালি বলা হয় থাকে তার পিতাকে তিনি বন্দী করেছেন, এবং বৌদ্ধ মতে বলা হয় থাকে তিনি তার পিতাকে হত্যা করেছেন। এবার দুটো অপশনই এখানে দিয়ে রেখেছে, এবং সুতরাং একটা কনফিউশন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই রাইট অ্যান্সার হিসেবে ধরা হয়ে থাকে বেশিরভাগ বইতেই অপশন এ, যে তার নিজের পিতা বিম্বিসারকে হত্যা করে তিনি সিংহাসন দখল করেছেন। এবং বেশিরভাগ ঐতিহাসিকরা এটা মানেন, কারণ কি বলুন তো, কারণ অজাতশত্রুর টাইটেল ছিল খনিকা। অজাতশত্রুকে দেখবেন খনিকা বলা হয়ে থাকে। খনিকা বলতে তার পিতার হত্যাকারী হিসাবে জন্য তাকে খনিকা উপাধিটা দেওয়া হয়েছিল, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, তার পিতা বিম্বিসারকে হত্যা করে তিনি দখল করেছিলেন, এটাই রাইট অ্যান্সার হবে। 90 নম্বরের প্রশ্ন, যেটা হচ্ছে তরাইনের তৃতীয় যুদ্ধ কত সালে সংঘটিত? এটা খুব সহজ প্রশ্ন, আমরা জানি অপশন ডি 1215 ইলতুৎমিশ তাজউদ্দিন ইলদুজকে পরাজিত করছে গাজনির শাসক 1215 খ্রিস্টাব্দে, এবং এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ঠিক আছে। তো এই হলো 90টা প্রশ্ন। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো অসুবিধা, বুঝতে অসুবিধা হয়, বা আপনাদের বিলালের কত কি হলো একটু বলতে পারেন, শেয়ার করতে পারেন।
হ্যাঁ বলুন তরিকা ব্যানার্জি, আনমিউট করে বলুন। হ্যাঁ, যারা হাত তুলছেন তারা একটু মানে বলতে পারেন না, আনমিউট করুন, করে একটু বলুন আপনাদের জিজ্ঞাসা কি। হ্যাঁ ম্যাম আছেন, কোনো কারণে কি আনমিউট করা যাচ্ছে না? হ্যালো ম্যাম আছেন? আচ্ছা আপনারা একটু মেসেজ লিখে বলুন তো, আনমিউট, আচ্ছা আনমিউট হচ্ছে না, আচ্ছা ঠিক আছে, এক মিনিট দাঁড়ান, আমি ম্যামকে, আচ্ছা এক মিনিট। আচ্ছা যদি আপনাদের জিজ্ঞাসা একটু প্রশ্ন করে বলতে পারেন, মানে লিখেও দিতে পারেন চ্যাটে, অসুবিধা নেই। হ্যাঁ ম্যাম বলছি আনমিউট করা যাচ্ছে না একটু। আচ্ছা হ্যাঁ হ্যালো, এক মিনিট, শোনা যাচ্ছে? আচ্ছা হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে, বাকিটা বলছে আনমিউট করতে পারছি না, কেন বুঝলাম না। আচ্ছা, আরেকবার একটু ট্রাই করো তো, দেখো তো তোমরা পারছো কিনা হ্যাঁ unmute যারা করতে। করছে, যারা আর একবার একটু ট্রাই করুন। হ্যাঁ আপনি যে প্রশ্নটা করেছেন ওটা কত নাম্বার প্রশ্নটা একটু বলবেন? আমি ভুলে গেছি নাম্বারটা, প্রশ্ন নাম্বারটা একবার বলুন একটু। হ্যাঁ এই সমস্যাটা হয়েছে, ঠিক হবে। আহ মনে হয় আনমিউট করা যাচ্ছে না হ্যাঁ, আমি আচ্ছা স্যারকে এইটাই, বলছি। আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নটা যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো, মানুষ ও নাগরিকের অধিকার প্রশ্ন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা হলো 1789 খ্রিস্টাব্দে, যেটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, ফ্রান্সের বিপ্লব যুগে জাতীয় সভা কর্তৃক ঘোষিত প্রস্তাবিত সংবিধান প্রারম্ভের ঘোষণা। এটা বিষয়টা হচ্ছে যে আপনারা যদি একটু ফরাসি বিপ্লবে দেখবেন 1789 খ্রিস্টাব্দে 26শে আগস্ট সেখানে আহ মানে জাতীয় সভা কর্তৃক একটা ঘোষণা করা হয়েছিল যে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা, ঠিক আছে। আহ তো সেটাই হচ্ছে রাইট অ্যান্সার। সেই জন্য এটা অপশন বি হবে রাইট অ্যান্সার, যেটা জাতীয় সভা কর্তৃক এটা ঘোষণা করা হয়েছে 1789 খ্রিস্টাব্দে। হম, ঠিক আছে। আচ্ছা আর একজন হাত রেজ করেছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, 11-12 এটা কখন বেরানো হয় স্যার, অ্যান্সার স্ক্রিপ্টটা? হ্যালো। আচ্ছা এক মিনিট, এক মিনিট, এক এক করে, হ্যাঁ। তুমি এক মিনিট আমি বলে নিই, তুমি কেমন যে যেটা লিখেছেন যে এবার আনমিউট করা যাচ্ছে, আপনারা বলতে পারেন যে অপশন, হ্যাঁ যেটা যেটা সমস্যা হয়েছে যে সিরিয়াল নম্বর নিয়ে, এই সমস্যাটা আমি বলবো যে একজনের হয়নি, অনেকের হয়েছে, ঠিক আছে। সুতরাং আশা করি কমিশন কিছু একটা এর পথ বের করবে, কারণ অনেকেরই প্রশ্নপত্র গুলিয়ে গেছে, অ্যান্সার এতে মানে ওএমআর শিটে গুলিয়েছে, ঠিক আছে। সুতরাং আহ, সেটা সেটা নিয়ে আশা করি এই বিষয়টা নিয়ে কমিশন ভাববে এবং দেখা যাক কিছু কিছু একটা স্টেপ তো অবশ্যই নেবে, আশা করা যায়, ঠিক আছে। সুতরাং এই বিষয়টা তো আমি কিছুই বলতে পারবো না, এটা সম্পূর্ণ কমিশনের ব্যাপার। সুতরাং সবাই মিলে এটা আলোচনা যেহেতু হচ্ছে, বিষয়টা নিয়ে নিশ্চয়ই ভাববেন ওনারা,
নিশ্চয়ই কিছু একটা স্টেপ নেবেন। ওকে, আচ্ছা আচ্ছা, এবার বলুন আরেকজন কে কি বলছিলেন? হ্যাঁ স্যার, আমি বলছিলাম যে স্যার 11-12 এর অ্যান্সার গুলো কি এখনই মেলাবেন? হ্যাঁ ম্যাম, এক মিনিট, ম্যাম আছেন? হ্যালো, আচ্ছা এক মিনিট ধরুন, আপনি বলছি, আর আচ্ছা আর আপনি ও এক মিনিট দাঁড়ান, আমি বলছি। আর আরেকজনকে লিখে একটা কিছু বললেন, আপনি আরেকবার মুখে একটু বলতে পারবেন ওটা যেটা বললেন? আচ্ছা দাঁড়ান, তাহলে আমি মেসেজটা করি। আচ্ছা, আপনার অ্যান্সারটা আমি দিচ্ছি, এটা 11-12 নিয়ে। স্যার এগুলো কি কোনো পরীক্ষায় আসা প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে যে? হ্যাঁ, এটা হচ্ছে মাদ্রাস সার্ভিস কমিশনের যে লাস্ট রবিবার, গত রবিবার পরীক্ষা হলো, তার 9-10 যে প্রশ্ন এসেছে সেইটা নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক আছে? 9-10 এটা। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আপনি যিনি প্রশ্নটা করলেন, সেটা হচ্ছে যে সত্যি কথা বলতে আজকের, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলছি যে আজকের যিনি প্রশ্নটা করলেন যে আজকের 11-12 নিয়ে আলোচনা হবে কিনা, এটা আজকের সম্ভব না। এটা নেক্সট শুক্রবার এই আলোচনাটা আমরা ডেটটা রেখেছি 7টা থেকে এরকম। শুক্রবার দিন এই 11-12 প্রশ্নটা নিয়ে ওভারঅল একটা আলোচনা করবো। ওকে, যিনি জিজ্ঞাসা করলেন। আচ্ছা, আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে, আর যতজন এখানে আছেন, আপনি একজন কেউ হ্যালো জিজ্ঞাসা করেছিলেন যে স্যার কার্ড। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, হ্যাঁ হ্যাঁ বলুন, স্যার, আমার একটা প্রশ্ন জিজ্ঞাসা ছিল আপনাকে। পরীক্ষাতে অনেক হ্যাঁ প্রশ্নই বলুন। এমন ছিল যেগুলো পারতাম আমি, কিন্তু ওই কনফিউশনের জন্য নেগেটিভের ভয়ে সেগুলো অ্যান্সার করে দেওয়া হয়নি। এবং পরে যে সঠিক নাম্বার আচ্ছা, চেকিং করে আমি হুম। অনেস্টলি আপনাকে জানাচ্ছি যে আমি দেখছি আমার ওই 42-43 আপ নাম্বার হতে পারে। তো সেক্ষেত্রে কি আমার ফার্দার কোনো রকম আশা রাখাটা উচিত কি উচিত নয়? যেহেতু দেখুন, সত্যি কথা বলতে আমি যেটুকু দেখছি সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে যত কাট অফ হতে পারে, আমার মানে আমার একদম সত্যি কথা বলতে মনে হয় না আশা রাখা উচিত। আপনাকে বলবো আপনি এসএসসির জন্য ভালো করে প্রস্তুত হন। দেখুন, নেগেটিভ মার্কিং এ একটা সমস্যা আছে। নেগেটিভ মার্কিং যখন হয়ে যায় না প্রশ্নে, সেহেতু সেইখানে কিন্তু আমাদের প্রস্তুতি খুব ভালো রাখতে হয়। কারণ আপনার একটা ভয় থাকবে যদি আমি ভুল যাই, এই জন্য আমাদের দেখুন যখন নেগেটিভ মার্কিং হয় থাকে না, আমরা গেস করে দিয়ে আসি, অনেক সময় সঠিক অ্যান্সার হয়ে যায়। এই ক্ষেত্রে একটা বিষয় আছে, নেগেটিভ মার্কিং থাকলে আপনাকে সঠিকটা জানতে হবে। সেই ক্ষেত্রে পরীক্ষা কিন্তু অনেক টাফ হয়ে যায় এবং আমাদের প্রস্তুতিটাও কিন্তু ঠিক সেরকম জায়গায় নিয়ে গিয়ে করতে হয় যেন আমরা যেটা জানি যেন সঠিক জানি। সুতরাং ওই কনফিউশন রেখে জানা ওইটা কিন্তু করলে এই নেগেটিভ মার্কিং এর যেখানে থাকবে যে পরীক্ষা, সেটা কিন্তু পাস করা খুব কঠিন হয়ে যায়। সুতরাং আপনাকে প্রস্তুতি সেরকম ভাবে নিতে হবে বলে আমার মনে হয়। এবং হ্যাঁ, এবার বলছেন যে আশা রাখা উচিত কিনা, দেখুন আমি সত্যি কথা বলতে আমি তো আর ওরকম ভাবে বলতে পারি না, কিন্তু আহ সম্ভাবনা খুব কম এটুকু বলতে পারি। কারণ যেটুকু দেখছি অনেকে মানে বেশ ভালো স্কোরই করছে দেখছি, তারা বলছে 70, 72, 73, 75 এরকম ধরনের। সুতরাং আপনি নতুন করে প্রস্তুতি শুরু করতে পারেন, আশা করি খুব তাড়াতাড়ি এসএসসি হবে। আমি এসএসসি জন্য প্রস্তুতি শুরু। আর আবার অনেকের একটা সমস্যা আছে যে এসএসসি নোটিফিকেশন দেয় না, কিন্তু সত্যি কথা বলতে নোটিফিকেশন দিলে কি আপনি পরীক্ষা করতে পারবেন? এইটা হলো আসল কথা। নোটিফিকেশন দিলে কি আমাদের করতে হয়, আগে থেকে প্রিপারেশন নিতে হয়। এখন দেখুন 7 বছর পরীক্ষা হয়নি, সেই 7 বছর পরীক্ষা হয়নি, তার পিছনে স্যার 7 একটা বছরের কোয়েরি ছিল। জেনারেশনের ছেলেমেয়েরা, হ্যাঁ ছেলেমেয়েরা বসে আছে, সুতরাং তারা সব প্রস্তুতি নিচ্ছে। সুতরাং আমাদের প্রস্তুতিটা সেরকম ভাবে নিতে হবে, ঠিক আছে? ওকে, আপনি পেয়েছেন অ্যান্সার আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, আপনি যেটা হ্যাঁ বলছিলেন। স্যার, একটা কোয়েরি ছিল। হ্যাঁ স্যার, বলছেন 11-12 হ্যাঁ উত্তর বলুন। গুলো আজকে কি মেলানো হবে স্যার? আজকের হবে হ্যালো। না, ওটা শুক্রবার 7টা থেকে রাখা হয়েছে টাইমটা। ওকে, হ্যাঁ শুক্রবার না? শুনতে পাচ্ছেন, শুক্রবার আচ্ছা 7টা আচ্ছা থেকে স্যার, রাখা হয়েছে। লাস্ট একটা হ্যাঁ কোয়েরি শুক্রবার আছে আমার। 7টা থেকে। আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ ইলেভেন বলুন। টুয়েলভ এর কাট অফ কিরকম যেতে পারে? আমার যেহেতু পরীক্ষাটা আমার দিয়েছেন 64.5 মতো ঠিক আছে আমার। তো স্যার আমি কি আশা করবো যে মানে ইন্টারভিউর জন্য কি আমার হতে 64 পারে পয়েন্ট 5? 64.5 আপনি মানে, আচ্ছা বুঝতে পেরেছি। রাইট অ্যান্সার কটা করেছিলেন?
আমি 69টা করেছিলাম, 3টে ভুল হয়েছে আমার। আচ্ছা, 3টে ভুল হলে তাহলে 64.5 হচ্ছে। আচ্ছা, 69টা করেছিলেন, 3টে ভুল হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনার না আশা রাখার কিছু নেই আমি বলবো না, ভালোই স্কোর করেছেন। না। তবে দেখা যাক, হ্যাঁ আশা রাখা যেতেই পারে, না যাওয়ার কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ। স্যার তাহলে আচ্ছা, ইলেভেন আর একটা টুয়েলভ জিনিস, উত্তরটা কি? স্যার হ্যাঁ উত্তরটা আমরা শুক্রবার শুক্রবার 7টা থেকে মেলাবো ওটা, ঠিক শুক্রবার? আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক, থ্যাংক ইউ, থ্যাংক হ্যাঁ ওই দিন 7টা থেকে জয়েন করবেন, অসুবিধা হয়। আচ্ছা হ্যাঁ বলুন, এবার বলুন, হ্যাঁ আপনি যিনি বলছেন। আপনার স্যার আপনি আমার একজন মেসেজও লিখেছেন, ওটা না আছেন আমি দিচ্ছি একটু, হ্যাঁ বলুন এবার। হ্যাঁ বলছিলাম স্যার সব বাদ দিয়ে আমার 60 হয়েছে, আমি কি আশা করতে পারি? আমার এটা 9-10। মানে কি 9-10? আচ্ছা, 9-10 এর ক্ষেত্রে 60 মোরালেস আমি বলবো যে ভালোই। আশা রাখুন, অবশ্যই আশা না রাখার কিছু নেই। মোটামুটি 60 হয়েছে মানে একটা ভালো স্কোরই করেছেন আপনি। তবে এক্ষেত্রে আহ তবে এটুকু বলবো যে আশা করে পড়াশোনা ছেড়ে দেবেন। হ্যাঁ, যে কারণ সত্যি কথা বলতে আমাদের মানে এর অ্যান্সার কি কবে বেরোবে, কবে রেজাল্ট দেবে, এর তো কোনো ঠিক নেই। সুতরাং নতুন এসএসসির জন্য প্রস্তুতি চালিয়ে যান। কারণ মাথায় রাখবেন, আহ যদিও বা আপনি পাস করছেন, কিন্তু ইন্টারভিউতে কিন্তু প্রচুর টাফ, কারণ প্রচুর জনকে ডাকবে সেখানে ইন্টারভিউ কিন্তু মানে আশা করা যে একদম পড়াশোনা ছেড়ে দেবে তা না, পড়াশোনার মধ্যে থাকুন, পড়াশোনা করতে থাকুন। যদি ইন্টারভিউতে ডাকবেন খুবই ভালো কথা, যদি না হয় তো এসএসসির জন্য, নেক্সট এসএসসির জন্য খাটুন। তবে বলবো না যে পড়াশোনা থেকে ছেড়ে বেরিয়ে, হ্যাঁ তবে 60 আমি বলবো ভালো স্কোর, মোটা ভালো স্কোর করেছে, অসুবিধা নেই, থ্যাংক হলেও ইউ হতে স্যার। পারে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকজন যিনি একটা প্রশ্ন করেছেন, যে বলছিলাম স্যার সামনে আমাদের তো ফুড এসআই এক্সাম আছে, ওখানে কি নেগেটিভ মার্কিং থাকবে? এই বিষয়টা না আমি ঠিক বলতে পারবো না। আমি ওই দিকটা আমি কখনো পড়াই না, আমি সাধারণত নেট আর এসএসসির জন্যই পড়াই, টিচিং লাইনের জন্য। এই বিষয়টা আমার একটু জানা নেই। এটা আপনি উম, যখন আমাদের বিএসসিসিআই তে ইউটিউবে ক্লাস হয় বা এতে ক্লাস হয়, ওই বিষয়টা একটু ওনাদের জিজ্ঞাসা করলে ওনারা বলতে পারবেন, ঠিক আছে। স্যার একটা কম্পিটিটিভ বিষয় এক্সামের জন্য জানার ছিল। ক্লাস হয়, তাহলে ওদেরকে জিজ্ঞাসা করলে ওনারা অ্যান্সার দিতে পারবেন। ওকে, আচ্ছা হ্যাঁ বলুন। বলছিলাম কি মানে আমাদের তো ডি সিরিজ ছিল আমার, তো ডি সিরিজ হ্যাঁ হ্যাঁ। 67 দুইবার আছে। তো ওইখানে যখন এক্সাম হলে আমরা জিজ্ঞাসা করছিলাম যে স্যার আমরা হুম কি হুম করব, হুম। বলে যে যেরকম আছে সেরকমই অ্যান্সার করো। তো 67 জায়গায় 67 হয়েছে, পরের 67 জায়গায় কিন্তু 68 পড়ে গেছে। তারপর সিরিয়াল যেভাবে চলছে ঠিক সেভাবেই অ্যান্সার করা হয়েছে। এখন আমাদের কি ওটা অসুবিধা হয়ে যাবে নাকি আমরা কমিশনের কাছে ফোন করে দেখুন, জানাবো? এই বিষয়টা না আচ্ছা, যখন একটা ওখানে নাম্বার দেওয়া হয়েছিল, আপনারা দেখেছেন কি এই বিষয়টা, যখন একটা ওভারঅল একটা নাম্বার দেওয়া হয়েছিল, ফোন নাম্বার, যে কোনো কিছু অসুবিধা হলে জানাতে, তখন কি আপনারা কেউ ফোন করে জানিয়েছিলেন, এবং কেউ আছেন এখানে? না, ওইখানে তো আমরা হলের মধ্যে আবার কিভাবে জানাই? না, হলের মধ্যে না, আমি বলতে চাইছি কোন পরীক্ষা দেওয়ার পর বেরিয়ে কিছু জানিয়েছিলেন? না, এইটা একটা আমার মনে হয় এটা ভুল যদি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ প্রথম কথা আপনাদের কিছু করার নেই এই বিষয়টা, প্রথম কথা কিছু করার নেই। এবং সত্যি কথা বলতে যারা পরীক্ষায় ইনভিজিলেটর থাকে, যারা গার্ড দেন, তারাও অ্যাকচুয়ালি জাস্ট গার্ডই দেন, তারাও এ ব্যাপারে কিছু জানেন না। ঠিক আছে, এবার তাদের পক্ষে তো কিছু বলা সম্ভব না, কি করবেন, এবার আপনাদেরকে বলেছে, আপনারা যা করেছেন তাই করেছেন। এবার বিষয়টা আমি এতই ফেসবুকে এবং পেপারেও লেখালেখি হয়েছে, বিষয়টা নিশ্চয়ই ওদের কাছে মাথায় অবগত হয়েছে। সুতরাং আশা করি এই যে প্রশ্নটা ভুল, এটা আপনাদের ভুল হিসাবে ধরবেন। যার প্রশ্নে এরকম ভুল হয়েছে তার অ্যান্সার শিটে যে সম্পূর্ণ ওই নাম্বার মানে মেলেনি বা ভুল হয়েছে, এটা ধরবে না। আপনাদেরকে যেটুকু করেছেন আশা করা যায় যে যেরকম করেছেন তার রাইট অ্যান্সার ঠিক ধরে নিয়ে অ্যান্সার মার্কস হবে, ঠিক আছে। যেহেতু আপনার প্রশ্নে ভুল স্যার আছে, সুতরাং আপনি কি করতে পারবেন, আপনার প্রশ্ন না যেরকম ছিল স্যার আপনি মানে সেরকমই অ্যান্সার করেছেন। তারপরে মানে ওই নম্বরটা 68 পড়লো, তারপরে যে 69 79 মানে হুম পরের হুম। সিরিয়ালটা আবার ঠিক আছে। হ্যাঁ এটা ঠিক কি আছে। এটা কি শুধু সিরিয়াল ডিতেই সমস্যা হয়েছে, বাকিতে হ্যাঁ সমস্যা হ্যাঁ, হয়নি ডিতেই এবিসি তে? সমস্যাটা হয়েছে, আর যদি সবার ক্ষেত্রে হইতো আচ্ছা। তাহলে তো হইচই উঠে যাইতো, তাই না? তো কম হুম হুম। সংখ্যক ছাত্রদের ক্ষেত্রে হয়েছে এটা মানে না না, বুঝতে তিন পেরেছি, ভাগের তাহলে এক অপশন ভাগের ক্ষেত্রে। হ্যাঁ। হুম হুম। তাহলে চিন্তা করবেন সেজন্য। না, যেহেতু ডি ডি সিরিজের হয়েছে, হুম, তাহলে ডি সিরিজের খাতাও সেরকম ভাবে দেখা হবে, ঠিক আচ্ছা আছে। স্যার, ঠিক আছে। সে বিষয়ে হুম। যে নিষেধ থাকবে, নিশ্চয়ই ওটা কমিশন দেবে। আচ্ছা, আর কারো কিছু জানার থাকলে, যিনি ফুড এক্সামের কথা বললেন ওই বিষয়টা আমি একটু, আপনি একটু বিএসসি এর যখন কম্পিটিটিভ এক্সাম হয় সেই ক্লাসে একটু জিজ্ঞাসা করতে হবে, এটা আমি পারবো।
আচ্ছা, এখানে যারা আছেন তারা তো একটু আপনাদের স্কোর গুলো বলতে পারেন যে কত কি হচ্ছে টোটাল মেসেজ করে, তাহলে ওভারঅল একটা জানা যায়। যতজন আছেন ওভারঅল সবাই যদি একটু করে নিজেদের স্কোর অনেস্টলি বলেন তাহলে একটা ওভারঅল একটা আইডিয়া পাবেন, যদি আপনারা হেল্প করতে চান। দেখুন আমাদের মেসেজের অপশন আছে, ওখানে গিয়ে মেসেজ করতে পারেন প্রত্যেকে। আচ্ছা, সামগড়ের যুদ্ধ কবে হয়েছিল? এটা হচ্ছে 1658 খ্রিস্টাব্দে হয়েছিল। ঠিক আছে, অপশন এ হবে রাইট আনসার। স্যার বলছি ওই শেরশাহ কবে রাজা হয়েছিল ওইটার কি উত্তর হ্যাঁ হলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শুনুন, শেরশাহ যে রাজা হয়েছিল এটা আপনি কি ছিলেন যখন আমি আলোচনা করছিলাম? না স্যার, তখন আমি ছিলাম আচ্ছা না, ওই আচ্ছা আচ্ছা জন্যই ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। বিষয়টা আমি কোনোটাই ক্লিয়ার করে বলেছি, এটা একটা কনফিউশন তৈরি হয়েছে। ঠিক আছে, প্রথমত আপনি যেটা বলতে চাইছেন অপশন এ, অনেকে বলছে অপশন, আর 1939 বলছে, অনেকে 1940 বলছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে যে অপশন 1539-এ সেরকম কিছু একটা হয়নি, 1538-এ হয়েছে, আর 1540। এবার প্রশ্নটা এসছে দেখুন, আহ যে অফিসিয়ালি মানে প্রশ্নটা এরকমই তো এসছে যে মানে পাকাপাকি ভাবে বা আনুষ্ঠানিক ভাবে কবে তিনি রাজা হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবার সেক্ষেত্রে আমরা শেরশাহকে রাজা হিসাবে কবে থেকে জানি? 1540 খ্রিস্টাব্দ থেকে। অনেক জায়গায় বলছে 1539। দেখুন এটা সম্পূর্ণ আমার মতামত, এটা আমি বলতে চাইছি যে আহ, এটা মানে আমি বাইরের কারোর কথা বলছি না, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আমার মনে হয় এটা 1540 অ্যান্সার হতে পারে। ওকে, এটা ঠিক সম্পূর্ণ আমার আছে। ব্যক্তিগত মতামত। এবারে দেখা যাক ফাইনাল অ্যান্সার কি দেয়, কারণ আমি প্রথমেই বলেছি আলোচনা শুরুর আগে যে এটা সম্পূর্ণ একটা সম্ভাব্য অ্যান্সার কি, সেখানে কিছু চেঞ্জ হলেও হতে পারে, না হওয়ার কিছু নেই। সেরকম ওভারঅল একটা সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করছি। ওকে, আচ্ছা। আর স্যার বলছি যে ওই যে বারাসত বিদ্রোহ, এটা তো 30ও পাই হ্যাঁ আবার 31ও পাই, তাহলে ওটা কি হতে পারে? হ্যাঁ, ব্যাপারটা বলুন, ব্যাপারটা শুনুন। ব্যাপারটা হচ্ছে যে বারাসাত বিদ্রোহ অ্যাকচুয়ালি 30-এ, দেখুন বিদ্রোহ যে আমি যেহেতু বলতে চাই তীতুমীরের যে বিদ্রোহ, সেটা আমি তৃষা মণ্ডল যিনি কোশ্চেনটা করেছেন, আমি 1 মিনিট অ্যান্সার দিচ্ছি। আহ বলছি যে যে বিদ্রোহ অ্যাকচুয়ালি ধরুন তীতুমীর সমস্ত কার্যকলাপ অনেকদিন আগে থেকেই তো করছে, ঠিক আছে, কিন্তু এক্স্যাক্টলি যদি আপনি বিদ্রোহটা যদি নেটে দেখেন বা বইতে ভালো করে দেখেন, দেখবেন 1831 খ্রিস্টাব্দের মাঝামাঝি থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, যে সঠিক অর্থে প্রকৃত অর্থে বিদ্রোহ যেটা ঘোষণা হচ্ছে, যার পরিবর্তে ইংরেজরা মানে সৈন্যবাহিনী পাঠাচ্ছে, ঠিক আছে, এবং সেটা এসে 1832-এ দমন হচ্ছে। সেই কারণে আমার মনে হয় রাইট অ্যান্সার হবে 1831। ওকে। কিন্তু স্যার বলছি যে হ্যাঁ বলুন। বারাসত হ্যাঁ। বিদ্রোহ মানে হচ্ছে গিয়ে যে ওই তিতুমির হুম বসিরহাট বারাসতের একটা হুম বিরাট অঞ্চল জুড়ে নিজের হুম কর্তৃত্ব যে প্রতিষ্ঠা করছে, জমিদারদের কর্তৃত্বটা খর্ব করে, এবং হুম নিজেকে ওই অঞ্চলের একটা অধিপতি বলছে, হুম হুম আহ, হুম হুম, এবং কর আদায় শুরু হ্যাঁ করছে। তো সেই সময়টাই তো হুম। বারাসত বিদ্রোহ, তাহলে ওইটা কিন্তু 1830ই হচ্ছে। না, ব্যাপারটা ভুল, মানে আমি বলতে চাইছি দেখুন, ওই তো কৃষ্ণদেব রায়ের কথা বলছেন, যিনি পুরা জমিদার, তার বিরুদ্ধে একটা মানে তার সাথে একটা ঝামেলা ছিল, তার এ হচ্ছে, ঠিক আছে। এইবার বিষয়টা হচ্ছে যে ওইটাকে কিন্তু এক্স্যাক্টলি বিদ্রোহ বলা যায় না। মানে উনি ওদের বিরুদ্ধে গিয়ে একটা নিজের বাঁশের কেল্লা তৈরি করছে, নিজের একটা তৈরি করছে, কিন্তু যখনই তিনি মানে নিজেকে রাজা হিসাবে ঘোষণা করছেন, টোটাল প্রকৃত অর্থে যে বিদ্রোহটা সেটা কিন্তু দেখবেন 1831 হচ্ছে। এবার আপনার কাছে একটা প্রশ্ন, দেখুন আপনি তো অনেক বই পড়েছেন, করেছেন, সেখানে কি কোথাও বারাসাত বিদ্রোহ 1830 অপশন অ্যান্সার দেওয়া আছে? সেটাই আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ আছে, দেখেছি আমি। আচ্ছা আচ্ছা, আপনি পেয়েছেন এই কথাটা, তাই তো? 30শে আচ্ছা নভেম্বর, মানে 1830 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা তাহলে একটা কন্ট্রোভার্সিয়াল জায়গা। দেখুন সত্যি চ্যালেঞ্জ কথা করা বলতে যেতে পারে, আমি যে, হ্যাঁ বলুন। মানে চ্যালেঞ্জ করা যেতে পারে, চ্যালেঞ্জ করা হয়তো যেতে পারে, তাই তো? হ্যাঁ, না চ্যালেঞ্জ করা, হ্যাঁ চ্যালেঞ্জ করা যেতেই পারে যদি আপনার কাছে সঠিক তথ্য প্রমাণ থাকে, আপনার কাছে এনসিইআরটি এরকম একটা ভালো বই থাকলে এবং তাতে যদি শুরু হয়, সেক্ষেত্রে চ্যালেঞ্জ করা যেতেই পারে প্রমাণ সহ। ওকে। ঠিক আছে স্যার, ধন্যবাদ।
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। মানে কিন্তু দেখুন, আপনি যদি নেটে সার্চ করেন বা বিভিন্ন জায়গায় দেখবেন 1831 বলা হয়ে থাকে রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে ঠিক আছে স্যার। সঠিক বই থাকলে অবশ্যই চ্যালেঞ্জ করা যেতে পারে। হ্যাঁ, তৃষা মন্ডল তিনি জিজ্ঞাসা করছেন, স্যার এবারের কোশ্চেনটা কি পাওয়া যেতে পারে? এবারের বলতে মানে আমি কি বলতে চাইছি, 9-10 মানে এই যে পিডিএফটা আমি শেয়ার করে পড়াচ্ছি, এটা পাওয়া যেতে পারে কিনা এটাই জিজ্ঞাসা করছেন? আনমিউট হবেন, আচ্ছা। ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, এটা পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। এটা আমার মনে হয় যেটুকু এটা টেলিগ্রাম গ্রুপেই পাওয়া যাবে আমার যেটুকু মনে হয়। ম্যাম থাকলে বলে দিতে পারতেন, ম্যাম আছেন, সুস্মিতা ম্যাম থাকলে উনি বলে দেবেন এটা কোথায় পাওয়া যাবে। আমার বিএসএস এর যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন করলে এটা আশা করি পাওয়া যাবে। ওকে, আচ্ছা। আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে? স্যার 9-10 কাট অফ কত হতে পারে মনে হচ্ছে? দেখুন 9-10 প্রশ্ন আমি বলবো যে 9-10 এমন এমন কিছু হয়েছে, কিন্তু আহ, আচ্ছা সত্যি কথা বলতে দেখুন, কাট অফ বলতে গেলে না একটা 10 থেকে 15 জন বা 20 জনের একটা ওভারঅল একটা মার্কস নিয়ে বলতে হয় যে কতজন কত পেল। এই যে আমি বললাম যেখানে 25 জন মতো ছিল, যে বললাম সবার শেষে একটু বলবেন আপনারা কত কি হচ্ছে, তা কেউ তো সত্যি কথা বললোই না, কেউ দিল না। এবার বলুন তো কিভাবে একটা কাট অফ দেখো। দেখুন কাট অফ কি করে হয়, যে একটা যে এখন যে চ্যানেল গুলো কাট অফ বলে, একটা পোল করে যে কত থেকে কতর মধ্যে অ্যান্সার আপনাদের হয়েছে, কত রাইট অ্যান্সার, সেই পুল থেকেই তো একটা আনুমানিক কাটা হয়, সেটা 50 জন 60 জন থেকে হয়। তা সেই কথাটা তো কেউ বললেন না, এবার কি করে বলি। এবার যখন দেখুন যেটুকু আমি দেখলাম সেটুকু বলা যেতে পারে যে আহ, 65 থেকে 70 মধ্যে থাকলেও থাকতে পারে। দেখুন এটা সম্পূর্ণ আমার গিয়েছে, এটা মানে আমাকে নিয়ে আমার কথা ধ্রুব সত্য বলে মেনে নেবেন না, একদম মানে দয়া করে মানে মেনে নেবেন, এটা সম্পূর্ণ আমার গিয়েস করে বলছি। এবার হতেও পারে অনেকের খুব অনেক ভালো পরীক্ষা হয়েছে। এবার সত্যিকার বড় কথা 87টা সিট আছে, 87টা কতটা আমি জানি না ঠিক 9-10 50 সেক্ষেত্রে ছিল না? বলেছে হ্যাঁ কতটা, 50টা? ও 50টা না 87টা আমি জানি না, আমি আমি একবার দেখেছিলাম বলে 87, আমি জানি না, এটা আমার কনফিউশন হতে পারে। 87টা ছিল না। স্যার আচ্ছা এখানে কি 9-10 জেনারেল, 52টা আছে স্যার। আচ্ছা 52টা, আছে আচ্ছা 52টা কি মানে এসসি এসটি এগুলোর কোনো ভাগ আছে না সব না, জেনারেল? কোনো কোনো ইয়া নেই, সবাই জেনারেল। শুধু টোটাল দুটো মেয়েদের 52টা সিট আছে? জেনারেল। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কি বলছেন দুটো? দুটো মেয়েদের জন্য আর বাকি সব 50টা হচ্ছে শুধু মানে জেনারেলদের জন্য, মানে আচ্ছা সব আচ্ছা, টোটাল জেনারেল। 52, আচ্ছা 9-10 শুধু 52টা, আচ্ছা 11, আচ্ছা 11-12 আর একটু কম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ বুঝতে পেরেছি। সেক্ষেত্রে দেখা যাক কি কাট অফ হতে পারে। শুধু বিশেষ করুন এটা সম্পূর্ণ একটা ওভারঅল 50-60 জনের একটা পোল নিলে তাহলে একটা কাট অফ ঠিক করা যায়, কিন্তু কেউই তো কোনো স্বীকারই করলেন না, কেউ বললেন না, সেক্ষেত্রে কি করে বলি। তো স্যার আশা করা আপনাদের যায় যে 65 থেকে 70। আপনাদের অ্যান্সার কি হ্যাঁ বলুন। অনুযায়ী 75, আপনাদের অ্যান্সার কি অনুযায়ী? হ্যাঁ হুম হুম। বলছি আপনাদের অ্যান্সার কি অনুযায়ী হচ্ছে আমার 75। এবার হয়তো 2-1 নম্বর এদিক ওদিক হতে পারে যখন ওই অফিসিয়াল হ্যাঁ অ্যান্সার কি সেটা হতে দেবে। পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো স্কোর করেছেন আপনি, নিতে আশা পারে। করি অবশ্যই ডাক পাবেন ইন্টারভিউ। আচ্ছা। ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ আমি অনেকেই চিনি যাদের মোটামুটি স্কোর কম বেশি 73, 74, 75 এরকমই হচ্ছে। কিন্তু আশা করা যায় এরকমই একটা 70 বা 65 থেকে একটা কাটা হতে পারে, বাস জানি না এবার কত কি হচ্ছে, সুতরাং দেখা যাক। ঠিক আছে, আচ্ছা। আর কেউ কিছু বলতে চাইছিলেন একটা? আচ্ছা ঠিক আছে তাহলে আহ, স্যার আরেকটা প্রশ্ন স্যার, বলছি ডি সিরিজ নিয়ে কিন্তু ভালো হ্যাঁ রকম হ্যাঁ বলুন। ঝামেলা হয়েছিল। কি রকম বলুন তো জানি ঝামেলাটা? জানি ডি সিরিজ, হ্যাঁ। হুম। এই মানে ধরুন কেউ 68টা 68তেই উত্তর করেছে, আবার কেউ কি করেছে 68টা 69তে অ্যান্সার করেছে, তারপর 69টা 70-এ করেছে, বুঝতে 70টা পেরেছি। 71-এ করেছে, এরকম করেছে। কিছু বলার নেই এদের, একটা সারাদিন অফিসে কাজ করে, একটা কাজ এরা গুছিয়ে করতে পারে না, একটা কাজ যারা দায়িত্বে থাকে। মানে যেমন ইংলিশের প্রশ্নে ইংলিশের আনসিন ছাপেনি, মানে এরা কোথা থেকে আসে, কিভাবে চাকরি পায় ভগবান জানে, মানে কিছু আমি বলার শুনলাম নেই জাস্ট। ইংলিশেরটা। হম। মানে সারা 10 বছর একটা পরীক্ষা নিচ্ছে, সেটা একটা পারফেক্ট নিতে পারে না।
ছেলে মেয়েদের জীবন যেখানে ডিপেন্ড করছে এরা ইয়ার্কি মারে, কিছু বলার নেই এদের। খুব খারাপ লাগে দেখে, মানে অবস্থা তো। ঠিক আছে, যাই হোক, আর কি করা যাবে। ওইটার জন্যই তো ভয় লাগছে এখন কিভাবে যে হ্যাঁ সত্যি, ওটা কি টেনশন, করে না। একদমই আবার টেনশনের কারণ, আর বুঝতে ওইদিকে পেরেছি। হ্যাঁ। ওইদিকে হচ্ছে 22টা কোশ্চেন আছে, এখন যদি ওই সমস্যায় ফেলে দেয় কি হবে? হুম হুম। ওটাই তো একটা সত্যি 68টাকে চিন্তার কারণ। মুখস্থ ধরেছে, তারা ধরুন ছেড়ে দেবে না, আবার আমরাও এইদিকে আমরা 68টা 68তেই করে এসেছি, আমরাও ছেড়ে দেবো না। এবার এই কি হ্যাঁ যে হ্যাঁ এটাই করবে হলো, হ্যাঁ সেটা এটাই নিয়ে বিষয়। হ্যাঁ আমার হ্যাঁ। মনে হয় ডি সিরিজটা নিয়ে একটা আলোচনা সাপেক্ষ, এবং সেটাকে একটা যে যা করেছে সেটা নিয়েই সেটা স্টেপ নেওয়া হবে, আমার যেটুকু মনে হয়। মানে যে যেটা তারপর করেছে সেটা নিয়েই সঠিকভাবে ভাগ। 88 নম্বর আমরা উত্তর করতে পারিনি কেউ, কারণ প্রশ্নই ছিল না তো 88 নম্বর। হ্যাঁ মানে ওইটা 88 আবার নম্বরের কোনো প্রশ্ন ছিল না? না। আচ্ছা, 88 নম্বরে প্রশ্নটাই ছিল না, মানে প্রশ্ন চাপেই নি। বাহ, না, কি এটা অবস্থা। আমাদের আমাদের 1 নম্বর পাবো আর কি, আশা করা যায়। হ্যাঁ, যদি না, আপনার যেহেতু প্রশ্ন পাবেন আপনার নম্বর পেয়ে যাবেন, আশা করা যায়। কোন প্রশ্নটা ছিল 88 নম্বরে আপনাদের, মানে এখানে যেটা দেখছেন, এই এতগুলো আলোচনা করলাম? আমাদের 88 নম্বর ছিলই হ্যাঁ বলুন না। ছিল। হ্যাঁ, কোনটা আরেকবার বলুন। ছিল না, যেটা কি 67, যে 67তে ডবল হয়েছে, হুম। যেটা দুটো 67 ছিল না, আচ্ছা আচ্ছা ওই ওই জন্য ওইটা আর কি 88টা বাদ দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে 67টা ডবল হয়ে গেছে, আর ওইটা ওদের ওই জন্য হুম মানে দুটো 67 হুম তো হুম দুটো আলাদা আলাদা হুম প্রশ্ন হুম ছিল, হুম হুম, বুঝতে পেরেছি একই বুঝতে প্রশ্ন পেরেছি তো ছিল না। বুঝতে পেরেছি। আবার অনেকে কি করেছে, ওই দ্বিতীয় 67টা আবার 88তে উত্তর করে এসছে। বুঝতে, কি অবস্থা। মানে 10 বছর একটা প্রায় পরীক্ষা এক নেই, একটা দুইয়ের 90টা হিসাব জানে না। প্রশ্ন এরা, 90টা প্রশ্ন এরা ঠিক করে সাজাতে পারে না, মানে হায়রে কপাল, আর কিছু বলার নেই। হ্যাঁ স্যার, ওরা ওরা 1 2 জানে না, এখন ওই নামতা পড়তে পারে না। হুম। না, ইচ্ছা করেই করে, যাতে কেস হয়, যাতে প্রশ্ন চাকরি না দিতে হয়, এই সমস্ত দিনের পর দিন ঝুলে থাকো। হ্যাঁ ওইটাই তো। আমার মনে হচ্ছে হ্যালো মূল স্যার। লক্ষ্য এটাই, আর কিছু না। হ্যালো স্যার, হুম। আমি একটা কথা বলছি স্যার। আমি একজন মানে ব্লাইন্ড ক্যান্ডিডেট। আমি কলকাতা থেকে একটা আচ্ছা, হ্যাঁ ফর্ম বলুন। নিয়ে এলাম। আমি কলকাতা থেকে আমি স্ক্রাইব নিয়ে পরীক্ষা দিয়েছি। পরীক্ষা মোটামুটি খারাপ হয়নি, ওটা ভালোই হয়েছে। কিন্তু আমি দেখুন কলকাতা থেকে একটা ফর্ম নিয়ে এলাম। সেই ফর্মটা নিয়ে এসে আমি ফিল আপ করেছি, রাইটারকে দিয়ে সমস্ত কিছু ফিল আপ করলাম। দিয়ে আমাকে কলকাতা থেকে বললো যে আপনি আপনার বর্ধমান থেকে মাইনরিটি অফিসে গিয়ে পারমিশনটা করাবেন। আমি যথারীতি মাইনরিটি অফিসে গেলাম। যাওয়ার পরে আমি একটা ফর্ম আচ্ছা। দিয়েছি। দিয়ে ফর্ম দেওয়ার পরে বলছে এটা কি হবে। আমি বলছি তো এটাই তো আমাকে দিয়েছেন। তা উনি ওটা না দেখে বলছেন হুম যে এই ফর্মটা হবে না, এই ফর্মটা তো আলাদা ফর্ম। দিয়ে পরে আবার অন্য একটা ফর্ম বার করে বলছে না না না, এটা সেমই ফর্ম, এটা আসলে ওনাকে দিয়েছি তো, এটা সেম ফর্ম। তা ওরা নিজেরাই জানছে না যে এটা কি ফর্ম, না পড়ে আমাকে বলছে। আর আমি যে রাইটারের ডকুমেন্টস গুলো দিচ্ছি, বলছে যে আপনি এই ডকুমেন্টস গুলো কোথায় হুম লেখা আছে দিতে পারার জন্য। আমি বলছি দেখুন স্যার, আমাকে এগুলো বলা হুম হয়েছে কলকাতা থেকে, বিকাশ ভবন থেকে বলা হলো যে এই সমস্ত হুম ডকুমেন্টস গুলো দিতে হবে। বলছি এগুলো কোথায় লেখা আছে একটু দেখাবেন। আমি বলছি, আমি লেখা কোথায় দেখাবো, আমার তো বলা হলো, এখানে তো কিছু লেখা নেই। আর ওই ফর্মের হুম, মধ্যেই লেখা লাগবে, লেখা লাগবে না লাগবে সবকিছু ফর্মটার মধ্যেই লেখা আছে। তা তো আমাকে জিজ্ঞাসা করছে কি এগুলো কোথায় লেখা আছে। বুঝতে পেরেছি, কিছু বলার নেই আর। কিছু বলার নেই মানে অনেক কিছুই বলার ঠিক আছে, আছে যাই স্যার, হোক, আমি আপনার কিছুই সমস্যা। জানি না। হ্যাঁ, স্যার হ্যাঁ এটা তারপরে এটাই কি হলো কথা, আমার ওটাই। সমস্যা বলে মিটে গেছে। ওরা একটা ফর্ম বার করে দিয়ে আবার আমাকে ওই ফর্মটা আচ্ছা বাদ আচ্ছা। দেওয়ার পরে, ওটা বাদ দিয়ে আমাকে হুম একটা আবার হুম। নতুন করে ফর্ম বার করে দিয়ে ওরা আবার সেই আচ্ছা, পারমিশনটা দিল। বড় বড় পদে বসে আছে কিন্তু কিছু জানে না, না স্যার, অ্যাকচুয়ালি শুধু সেরকম কিছু বসে জানে আছে। না, কিন্তু মানে পরবর্তীকালে আমাকে হেল্প করেছে। মানে জানে না, কিন্তু হুম হুম পরবর্তীকালে যে ফর্মটা ফিল আপ করে করে দেওয়া, আমি বলে রাখলাম ব্যাপারটা, কিন্তু পরবর্তীকালে হুম লাস্টে হুম। আমাকে হেল্প করেছে। কিন্তু প্রথম দিকে মানে যাক, কিছু ভালো, বুঝতেই ভালো পারছিলাম মানুষ না আর আর। কি। হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ওরা জানতো না বিষয়টা। স্যার বলছি, একটা সমস্যা হ্যাঁ বলুন। সমাধানের একটা উপায় হচ্ছে গিয়ে, যদি ধরুন ওই ডি সিরিজের 1 থেকে 67 অবধি, ওটা তো ঠিক হুম ছিল। হুম হুম। এবার ওই 67-র মধ্যে যার যত স্কোর হলো সেটাকে 90-এর মধ্যে অ্যাভারেজ করে কি হতো? বুঝতে পারলেন স্যার আমি কি বলতে চাইছি?
না আমি বুঝতে পারিনি, একটু কেটে কেটে গেছে, ইন্টারনেটের সমস্যা হলো, আরেকবার বলুন। হ্যাঁ, বলছি যে ধরুন ডি সিরিজটার জন্য 1 থেকে 67 অবধি সব তো ঠিকঠাকই ছিল। এবার ধরুন 1 থেকে 67-র মধ্যে যার যত স্কোর হলো, বা সেটাকে 90-র মধ্যে কত হলো সেই অ্যাভারেজ করে কি করা যেতে পারে? দেখুন সত্যি কথা বলতে ওটা হলে কি সম্ভব, মানে বাকি যে কোশ্চেন গুলো আছে ধরুন 22টা প্রশ্ন 23টা প্রশ্ন, সেক্ষেত্রে কি এভারেজ ধরে কি করে সম্ভব আমি তো বুঝছি না। আর সমস্যাটা হচ্ছে এটা ওএমআর সিট, ওএমআর সিটে তো মেশিন চেক করে, মেশিনে যা ইনস্ট্রাকশন থাকবে সেটা চেক হবে, মানে ওভারঅল একটা তো হাতে চেক করা সম্ভব না এত ছেলে মেয়ে। আমি জানি না সত্যি, মানে আমি বুঝতে পারছি না, মানে আমি মানে সত্যি কনফিউজ কি করে সম্ভব এই সমস্যা। তাহলে স্যার ডি সিরিজের কোশ্চেনের পেপার গুলা করে ওগুলা আলাদা করে ওরা হাতেই দেখতে দেখুন হবে। এটুকু বলতে পারি যে কিছু তো একটা স্টেপ নেবে, এবং সেই স্টেপটা কি হয় সেটা আমাদের দেখে ওয়েট করতে হবে। এমন না যে কিছুই নেবে না, সম্পূর্ণ ভুল হয়ে যাবে, তাহলে সবারই তো ভুল হয়ে যাবে, এরকম হতে পারে না। প্রশ্ন যেরকম ভুল হয়েছে সেরকম নিশ্চয়ই কিছু একটা স্টেপ নেবে, সেটা দেখতে হবে কি স্টেপ নেয়। ঠিক আছে, না হলে আপনাদের প্রত্যেকেরই উচিত যদি কোনো স্টেপ না নেয় আপনারা প্রত্যেকেই কমিশনে গিয়ে কথা বলেন। ঠিক আছে, তবে আশা করি কিছু একটা স্টেপ নেবেন অবশ্যই, ওনারা নেবেন, না এমন না যে একদমই অবগত না, তা তো না, অবশ্যই যাবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, তাহলে ক্লাসটা শেষ করলাম এখানে। ঠিক আছে আমরা স্যার, ঠিক 11-12 আলোচনা শুক্র 11-12 আলোচনা শুক্রবার দিন 7টা থেকে করবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। Thank you. ধন্যবাদ স্যার। হ্যাঁ ধন্যবাদ।